চাই, কারণ জামাত ক্ষমতায় আসছে এমনটাই ইঙ্গিত পেয়েছে যুক্তরাষ্ট্র। এবং যেটা বলা হয়েছে যে বিএনপি কে সাপোর্ট করছে ভারত, এবং ভারতের সাবেক হাই কমিশনার, বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত, উনি যেটা বলেছেন, হর্ষবর্ধন সিংলা, উনি বলেছেন যে যদি অনিয়ম হয় বাংলাদেশের ভোটে, তাহলে হয়তোবা বিএনপি জামাত ক্ষমতায় আসবে। এটা উনি বলেছেন, কারণ জামাতের উনি বলছেন যে জামাতে 4 থেকে 7% ভোট আছে, তাও অনেক দল মিলিয়ে এমনটাই উনি হিসাব দিয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে জামাত ইসলাম নিয়ে অনেক কথাবার্তা হলেও জামাত ইসলাম শেষ পর্যন্ত ভোটে ভোটে যুদ্ধে থাকছে। এবং প্রচারণা শুরু হয়েছে 22 তারিখ থেকে। আমরা দেখতে পেয়েছি যে জামাত এবং বিএনপি থেকে জোর প্রচারণা চলছে, এবং একদল আরেক দলকে আক্রমণ করতে গিয়েও অনেক অপ্রাসঙ্গিক কথাও বলে ফেলছে, অনেক অপ্রীতিকর কথা বলে ফেলছে, সেগুলো নিয়েও আলোচনা সমালোচনা চলছে। সব মিলিয়ে নির্বাচনী আমরা কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ফেরদৌস আজিজ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে উপস্থিত আছেন মাহমুদুর রহমান মাহমুদ, জাতীয় পার্টি, এবং উনি হচ্ছেন এবার নির্বাচনের প্রার্থী। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনি লক্ষ্মীপুর কোন আসনের? লক্ষ্মীপুর 1 রামগঞ্জ। লক্ষ্মীপুর 1 রামগঞ্জ। রামগঞ্জে তো মাহফুজ আলমের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, মাহফুজ আলমের বাড়ি। মাহফুজ আলমের ভাই তো মনে হয় ইয়ে করছে, প্রার্থী, ক্যান্ডিডেট। সেই এলাকার? আমার এলাকায়। আচ্ছা, আপনার প্রতিদ্বন্দ্বিতা আপনার কাছে শুনবো। তার আগে আমি লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ আপনার কাছে শুনতে চাই যে যুক্তরাষ্ট্র কিভাবে বুঝলো যে জামাতে ক্ষমতায় আসছে, আর ভারতকে, মানে ভারত যেটা বলেছে হর্ষবর্ধন সিংলা, যে যদি অনিয়ম হয় তাহলে জামাত ক্ষমতায় আসতে পারে, কেন তাদের এই ধরনের ধারণা? হাসিনা আপু এবং মাহমুদ ভাই এবং আমাদের রবি ভাই জয়েন করবেন, এই সালাম। দর্শক শ্রোতা যারা এখন শুনছেন এবং সামনে শুনবেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সামনে ইলেকশন 12ই ফেব্রুয়ারি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখানে আমাদের কিন্তু ফালাফালি করে ভারত, বড়ই সৌন্দর্য, কারণ তাদের এটা স্বভাবজাত। গত 54 বছর যাবৎ তারা এই কাজটা করে এসেছে। এখন এই জুলাই যুদ্ধের পর, 24-এর পর, যখন আমরা আধিপত্যবাদ ভেঙে দিয়েছি, যখন তারা এই অঙ্গরাজ্যের সাম্রাজ্যটা কর্তৃত্ব হারিয়েছে, এখন তাদের অনেক ব্যথা। এই জন্য বলছি যে আমরা চাই সবার সাথেই ভালো সম্পর্ক, কিন্তু তারা কিন্তু সমমর্যাদা সম্পন্ন সম্পর্ক আমাদের সাথে রাখে নাই। তারা শাসকের এবং চুষে নিয়েছে বাংলাদেশ থেকে গত 54 বছর বিভিন্ন সরকারের সময়। শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় পারেন নাই, আগে পরে সবসময় ভারত আমাদের এই দেশের পলিসির উপর, সরকারের উপর একটা নিয়ন্ত্রণ রাখত, যে নিয়ন্ত্রণটা এখন নাই। এটা আল্লাহর দয়ায় জুলাই যোদ্ধাদের অবদানে, আমরা সমগ্র জাতির অবদানে, সমগ্র জাতি পার্সিভ করেছে, তাদের অবদানে সেই আধিপত্যবাদ আমরা ভেঙে দিয়েছি। এখন সামনে একটা নির্বাচন। ইন্টারিম গভর্নমেন্ট তো সারা জীবন চলতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থায় একটা নির্বাচন দরকার, যাতে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয় জনপ্রতিনিধিদের দ্বারা, তো এবং মানুষের অংশগ্রহণ থাকে। সেই লক্ষ্যে নির্বাচন। এখন আসলে সবকিছু কিন্তু স্বার্থের সাথে রিলেটেড, সম্পর্কযুক্ত। আমেরিকার বিশ্বমরণ, তার পৃথিবীর সব দেশের সাথেই একটা স্বার্থের সম্পর্ক আছে, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক। আর এখানে এই ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তার সাথে আমাদের অনেক দিনের ব্যবসা, লেনদেন, সবকিছু ছিল। গত 16 বছরে তো মানে এটা অঙ্গরাজ্যই বানিয়ে রেখেছে। তো স্বাভাবিকভাবেই তারা চাবে, ভারত চাইবে আবার কিভাবে তাদের সেই পুরানো কর্তৃত্ব ফিরিয়ে আনতে পারে বাংলাদেশে। আমি ভদ্র ভাষাই বলছি, পুরানো কর্তৃত্বটা আবার ফেরত চায়। এবং ওরা আশা করতে পারে এই জন্য আমাদের দেশে প্রতিকৃত চলে গেছে। আমার শ্রদ্ধেয় মাহমুদ ভাইয়ের পার্টি আছে, বিএনপি আছে, এদের দ্বারা যদি, এদের উপর নির্ভর করে যদি আবার তারা ফেরত আসতে পারে, সেই ক্ষেত্রে তারা চেষ্টা করবে না কেন? চেষ্টা করে যাচ্ছে। এই গত 18 মাসে আমরা দেখেছি কত ডিস্টার্বেন্স এই ইন্টারিম গভর্নমেন্টকে। আজকে এই দাবি, কালকে ওই দাবি, কালকে ঝটিকা মিছিল, পরশুদিন বিমানবন্দরে আগুন, তারপর এটা সেটা, হরেক রকম কয়েক ডজন তারা কি করেছে। তারপর আছে ভারতীয় মিডিয়া এবং এই দেশীয় ভারতকে প্রভু মানা মিডিয়াগুলা, ভারতের দালাল মিডিয়াগুলা দ্বারা হাসিনা তার স্বৈরতন্ত্র, তার ফ্যাসিজম টিকিয়ে রেখেছে। তার সাথে রাষ্ট্রীয় সকল রাষ্ট্রযন্ত্রই ছিল, এবং মিডিয়া দ্বারাই সে কিন্তু এই জঙ্গি নাটক, স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিভিন্ন তথ্য দিয়ে বিভাজিত করে রেখেছে। সেই বিভাজনটা এই মুহূর্তে কেটে গেছে। 24-এর পর আমরা এক জাতি, এক থাকবো, এক হয়ে সামনের দিকে আগাবো। কিন্তু এখন এই যে নির্বাচনের সময় আরেকটা সুযোগ আছে, এবং ভারত কিন্তু
ইন্টারিম গভর্নমেন্টের শুরু থেকেই বলে আসছে নির্বাচন নির্বাচন নির্বাচন, আর তার সুরে সুরে আমাদের দেশের দুই একটা দলও কিন্তু নির্বাচন নির্বাচন, ইভেন জামাতও বলেছে সব নির্বাচন চাই। কারণ পলিটিক্যাল পার্টিদের কিছু ইন্টারেস্ট আছে, তারা পলিটিক্স করছে, আবার গদিতে যাবে, একটু পাওয়ারে বসবে, পাওয়ারে না বসে মজা আসে না, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজির এগুলো সুযোগ থাকে না, অবৈধভাবে টাকা কামানোর এবং টাকা পাচার করার সুযোগ থাকে না, অবৈধ সম্পদ অর্জনের সুযোগ থাকে না। সেই কারণ সঠিক রাজনীতি চর্চা তো তারা কেউ করে না, যে কারণে ওই একটা অ্যাসপিরেশন তাদের আছে। আমি বলবো না যে 300 আসনের 300 সাংসদই দুর্নীতি করতো বা করেছিল, তা না, অধিকাংশ অধিকাংশ। অতএব কারো এই কথাটা কারো ব্যক্তিগতভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, এটা একাডেমিক ডিসকাশন। তো সেই ক্ষেত্রে এখন ধারণা চাচ্ছে, আচ্ছা এখন আমেরিকা কথাটা আসছি, আমেরিকারও কিন্তু তার একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট পুরো বিশ্বের বিভিন্ন অঞ্চলে আছে। ড্যান মজিনা কিন্তু যাওয়ার সময় বলে গেছিল যে সাবেক ইউএস এর রাষ্ট্রদূত ড্যান মজিনা, আবার মজিনাকে আবার কাজের গোয়া বলতো, আবার অনেক কিছুই বলতো, মানে আপত্তিকর শব্দ ব্যবহার করতে, অতিরিক্ত শব্দ। তাকে সে বলে গেছিল বাংলাদেশ সম্ভাবনাময়, আমরা ছোট দেশ হতে পারি, আমার জনসংখ্যার দিক থেকে কিন্তু আমরা ছোট না, 18 কোটি, আগামীতে হয়তো 20 কোটিতে যাবে। তো আমাদের রিসোর্স যতটুকুই আছে, জিও স্ট্র্যাটেজিক্যালি আমাদের লোকেশনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ওদিকে চায়না, এদিকে ভারত, তারপর এশিয়ার অন্যান্য। যুক্তরাষ্ট্র কেন চায়, মানে যুক্তরাষ্ট্র কেন চায়? জিও স্ট্র্যাটেজিক কারণে আর ব্যবসার কারণে না, যুক্তরাষ্ট্র জামাতকে কেন চায়? বাংলাদেশকে তো চাইবেই অবশ্যই। সেটাই আসছি, বাংলাদেশকে আগে চায়, আর বাংলাদেশকে আগে চাইলে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে বা সরকারের যে বসবে তাকে তো চাইতে হবে, তাই না? বাংলাদেশের ইম্পর্টেন্স যদি না থাকতো তাহলে সরকার কি আসছে গেছে সেটা সরকার মানে জামাতে বসতেছে এরকম কনফার্ম, এরকম আসছি। তো আমরা বলি, এই যে একটু আগে বললো, কে বললো 4%, ও হাওয়ার উপর কথা বললো এবং গায়ের জোরে কথা বললো। 4% কি জামাত 4%, 5%-এ বসে আছে? সেই 2000 সালের হিসাব আর 26 সালের হিসাব, ওইটা কিন্তু কেউ আর মানে না। ওই ন্যারেটিভ, ভারতীয় ন্যারেটিভ আর ওই যে পুরানো ন্যারেটিভ, চেতনা ন্যারেটিভ, ওটা দিয়ে চালছে। এখনো 5%। আরে ভাই, 4টা ভোট তারা করতে পারে নাই, তো 4টা ভোটে 4 সেট অফ ভোটার তাদের বেড়ে গেছে, ওখানে আছে 1। বর্তমানে জনগণ তাদের সাথে চলে গেছে। আচ্ছা, জামাত এখন বিভিন্ন কারণেই পাল্লা কিন্তু দাঁড়িপাল্লাই ভারী, দাঁড়িপাল্লার পাল্লাটাই কিন্তু এখন ভারী। আচ্ছা, এটা যে কোনো ব্যক্তি রাস্তাঘাটে যদি হাঁটে, একটু খোঁজ খবর রাখি, কথাবার্তা বলে জনগণের সাথে, পাড়া মহল্লায়, গ্রামগঞ্জে, ইজিলি বুঝতে পারবে এখানে আমার আপনার নির্ধারণের কিছু নাই। আচ্ছা, এখন আসি কেন আমেরিকা। আচ্ছা, আমেরিকা এবং শুধু আমেরিকা না, পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ইউরোপিয়ান ইউনিয়ন, এরা সবাই কিন্তু সার্ভে করে, তারা কিন্তু দে হ্যাভ এ পার্টিকুলার ডেস্ক, যে ইস্ট এশিয়ার এই কান্ট্রি, সাউথ ইস্ট এশিয়ার এই কান্ট্রির জন্য একটা ডেস্ক আছে আলাদা। তারা কিন্তু স্টাডি করে। আমি আপনি যে খবর 2 ঘন্টা 3 ঘন্টা পরে পাই, তারা খবরটা কিন্তু ফিল্ড থেকেই সাথে সাথে ছবি সহ খবর পেয়ে যায় আজকের এই দুনিয়ায়। তারা কিন্তু অ্যানালাইসিস অনবরত করছে। আমাদের মতো কম্পিউটার ওই সার্ভে করে ডাটা ম্যানিপুলেট করে বলে দিচ্ছি যে হ্যাঁ এত% অমুক দল এত%, তা কিন্তু না। এটা আমাদের মেধা দিয়ে বুঝতে হবে যে তারা অ্যাকুরেট এবং স্পেসিফিক তথ্যটাই পাচ্ছে এবং অ্যানালাইসিস করে আসলে এটা বের করতে পারছে। তো এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইনক্লুডিং ইউএসএ, ইউকে, এরা সবাই, ইইউ, সবাই কিন্তু দেখতে পাচ্ছে এবং অন গ্রাউন্ডে যে চিত্রটা সেটা দেখতে পাচ্ছে তাদের ডাটা সার্ভে করে, যে পাল্লাটা ওই দিকে ভারী, এবং তাহলে কি জামাত গভর্নমেন্ট ফর্ম করার সম্ভাবনা বেশি। এটা ওয়েস্টার্নরা যেমন ভাবছে, ঠিক দেশের মানুষও চারিদিকে তার চালচিত্র অনুযায়ী বুঝতে পারছে। আচ্ছা, দেশের মানুষ আরেকটু বেশি বুঝতে পারছে, কারণ দেশের মানুষ সবগুলা রাজনৈতিক দলের চিত্র গত 18 মাসে কে কি কতটুকু করেছে, এটা মানুষ সচক্ষে দেখছে এবং যাচাই করছে। যে কারণে আগামীতে সরকার যেই ফর্ম করবে, যদি আমেরিকাকে বাংলাদেশের সাথে কাজ করতে হয়, তো আপকামিং গভর্নমেন্ট যে হবে তার সাথে সে সম্পর্ক করতে ইন্টারেস্টেড হবে। এটাই স্বাভাবিক, এটাই নর্মাল, এটা অবৈধ না, পাপও না, অপরাধ না। সেই জন্য হয়তো কথাটা আসছে। তো দেখা যাক সামনে কি হয়। আর জনগণের সেটা আমরা কিন্তু যারা নির্বাচন করছেন তারাও কিন্তু বুঝতে পারছে, সাধারণ মানুষও বুঝতে পারছে। তবে চেষ্টা সবাই করবে, সবাই এখানে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছে মনির ইসলাম রবি, বিএনপি নেতা। আপনাকে স্বাগত জানিয়ে আমি মাহমুদুর রহমান মাহমুদ আপনার কাছে শুনতে চাই যে জামাত ক্ষমতায় আসছে, যেটা নিশ্চিত করছে যে একটা অডিও ফাঁসের মাধ্যমে, এবং এটা মনিকা শি, যিনি বাংলাদেশে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের হাই কমিশন থেকে যেটা বলা হয়েছে রাষ্ট্র, মানে সেখান থেকে মনিকা শি বলেছেন, যেটা নিশ্চিত করেছেন যে কথনটা ঠিক। ডিসেম্বরে এই কথোপকথন হয়েছে, অডিও যেটা ফাঁস হয়েছে। তো ডিসেম্বরেই তারা কনফার্ম হয়েছে যে জামাত ক্ষমতায় আসছে। এবং আমরা দেখেছি গতকালকে শেখ হাসিনা একটা সংবাদ সম্মেলন করেছে, যেখানে প্রচুর সাংবাদিক উপস্থিত ছিলেন ভারতে। তো সেখানে যদি ওনার সরাসরি উপস্থিত থাকার কথা বা ভিডিওতে উপস্থিত থাকার কথা, তো ওনার বরাবরের মতো অডিও ছিল। তো সেটা কোনো প্রভাব ফেলবে কিনা বাংলাদেশের রাজনীতিতে, দুটো বিষয় জানতে চাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। শোনা যায় না? হ্যাঁ, শুনতে পাই। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক যারা আছেন, রুই ভাই এবং আমার পূর্ববর্তী বক্তা, আপনার দুজনকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আয়রনি অফ ফেট হচ্ছে, ভাগ্যের নির্মম পরিহাস, আমাদের দেশের রাজনীতির চর্চার চমৎকার একটা উপাদেয়, চমৎকার একটা ব্যঞ্জন তৈরি হয় বিদেশিদের কে দিয়ে নিয়ে। মানে আমার মনে হয় এর চাইতে দুঃখজনক, এর চাইতে লজ্জাজনক এবং এর চাইতে মানে আর কিছু হইতে পারে না যে বিদেশিরা কি বললো, কে ক্ষমতা আসবে, কে ক্ষমতা আসবে না, কে ক্ষমতাচ্যুত হবে, এটা খুবই মুখরোচক আলোচনা হয় এবং এটা খুব গুরুত্ব সহকারে আলোচনা হয় টকশো গুলোতে। এবং আমাদের বোদ্ধা শ্রেণীটা খুবই এটার উপরে কলাম লেখে এবং বুদ্ধিজীবীরা রীতিমতো তুলহুলস্থুল কাণ্ড। আমি মনে করি এটা প্রথমত, এটা আমার ব্যক্তিগত পারসেপশন, এটা কেউ, এটা আমাদের দেশের মানুষকে খুবই খাটো করা হয়। তাহলে কি আমাদের দেশের মানুষের কোনো মূল্য নাই? তাদের কোনো সে নাই? তাদের কোনো তাদের কোনো আপনার তাদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কি তাহলে কোনোদিন ঘটে না? বিদেশিরা সব ঠিক করে দিচ্ছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এগুলো যা রটে তা বটে, এগুলো যে হচ্ছে নিশ্চয়ই কোনো ঘটনা আছে। এখন ঘটনাটা কি, যে কথাটা আমার পূর্ববর্তী বক্তা বিদেশিরা বলছিলেন, যদি ঠিক না করে দেয়, তাহলে আপনাদের যে 24 সময়ে এসে আপনাদের যে ইয়ে বললো জিএম কাদের, যে ভারত কি বলছে বলা যাবে না, তো ওনাকে তো ভারত শিখিয়ে দিয়েছিল কিছু একটা। না এটা জামাতের আমিরও তো এটা বলছে। এটা এটা শুনেন, এগুলো এসব চর্বিত চর্বণ, এসব মানে ভেজলেস, নন ডিপ্লোম্যাটিক, নন পলিটিক্যাল এবং একদম মানে লেমেন কথা, এগুলো এগুলো দিয়ে ফেসবুক মাতানো যায়। এগুলো খুবই নন ডিপ্লোম্যাটিক কথা, এগুলো দ্বারা ডিপ্লোমেসির মিনিমাম নর্মস ভ্যালুজ এবং মানে আপনাদের উপর আসলে এটা ঠিক মানে না না না, ওই তো জামাতের শফিকুর রহমান উনি বলছেন না এটা বলা যাবে না, তাহলে ওনার দোষ নেই কেন? ওনার দোষ নেই এই জন্যই যে উনি টেক্স অল, উনি এখন আপার হ্যান্ডে আছে। এটাই, এটা এটা আমাদের বাঙালির চরিত্রের একটা অংশ, আমি খারাপ করে হিসেবে দেখছি না। তো এখন কথা হচ্ছে যে সেটা হচ্ছে, তো এখন আমরা এই যে বলা হচ্ছে যে বিদেশিরা, এই যে আমার পূর্ববর্তী বক্তা মানে জামাতের বন্দনা গায়ে গেলেন যে জামাত উনি খুবই উচ্ছ্বসিত হচ্ছেন বলে মনে হচ্ছে। আমিও খুব উচ্ছ্বসিত জামাতের ব্যাপারে, অনেক অনেক ক্ষেত্রে। কারণ তাদের মধ্যে তাদের যে গুণাগুণ, রাজনৈতিক যে তাদের স্কিল্ড এবং সোজা কথা, তাদের মধ্যে যে ইনোভেশন আছে, এটা আশাবাদক, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। এগুলো এগুলো আমি অনেক জামাতে নিয়ে আলোচনাও করেছি। মূল কথা হচ্ছে এখানে বাংলাদেশের রাজনীতিতে মানুষ, ভোটাররা হচ্ছে কি পলিটিসাইজড এবং পার্টিজান, বিশেষ করে ন্যাশনাল ইলেকশন পার্টিজান। এটা এখানে আপনারা কিছু দেখবেন প্রার্থী আছে পোশাকি প্রার্থী, খুব মিডিয়ার আকর্ষণ পায়, মিডিয়াতে খুব মানে, কিন্তু ভোট জি মাহমুদ ভাই, আপনাকে আর পাচ্ছি না। সো আমরা একটু মনির ইসলাম রবি ভাই থেকে শুনি। মনির ইসলাম রবি ভাই, আপনার কাছ থেকে শুনি যে জামাতের অবস্থান ভালো এবং যুক্তরাষ্ট্র জামাতকে চায়। আবার সেই ক্ষেত্রে ভারত যেটা বলছে সিংলা, সেটা হচ্ছে যে যদি অনিয়ম হয় তাহলে জামাত ক্ষমতায় আসবে, তাহলে কি সঠিক নিয়মে হলে বিএনপি ক্ষমতায় আসবে, এরকমই ভারত বলছে না? ধন্যবাদ সম্মানিত উপস্থাপিকা, আমার সাথে সহ আলোচক, আমাদের খুব কাছের মানুষ, আমাদেরকে যারা আপনার মাধ্যমে দেখছে শুনছে দেশের অন্তর্বাসে, সবাইকে আমি আমার বন্ধুদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। বিদেশিরা নির্ধারণ করে দিল আমার দেশে কে সরকার আসবে। তো এই 2400 প্রাণ যে আমরা বলিদান দিলাম, এই যে 20 থেকে 25,000 মানুষ যে ভঙ্গ হলো, হাত হারাইলো, চোখ হারাইলো, পা হারাইলো, তাহলে এই যে আমাদের বলিদান, এই যে আমাদের আত্মত্যাগ, এটাকে তো অসম্মান করা হলো। তাহলে কি জাতি বারবার 71, 24 এরকম আবার আসবে আর একটা সময়, খালি রক্ত দিতেই থাকবে বাংলায়? এই বলিদান, এই আত্মত্যাগ জাতি কত দিবে? আমাদের এখনো সোজা হয়ে দাঁড়াতে হবে। এই সমস্ত বাজে কথাগুলি বলে দেশের মানুষকে ছোট করা হয়, রাষ্ট্রকে ছোট করা হয়। আমরা এটা থেকে পরিত্রাণ চাই। কি কোন দল ক্ষমতায় আসলো, কি একটা কোন দল ক্ষমতায় আসলো, কারা ক্ষমতায় থাকলো, ওখানে গেল, এটা দেশের জনগণ নির্ধারণ করবে। রাষ্ট্রের মালিক সংবিধান তো পড়ি আমরা সবাই। সংবিধানের প্রথম মুখবন্ধ যেটা, সেটাতে বলা আছে এই রাষ্ট্রের মালিক হলো জনতা, রাষ্ট্রের মালিক জনগণ। যদি সংবিধানের এই কথাটা আমরা স্মরণ রাখি, দেশ এবং জাতির নাগরিক হিসাবে যদি আমরা আমাদের আত্মমর্যাদা বোধের কথাটা চিন্তা করি, এই সমস্ত নির্বাচন পূর্বে এটা শুধু আমার রাষ্ট্র নিয়ে কথা হচ্ছে তা না, আমেরিকান নির্বাচনে পর্যন্ত এই কথাটা বলা হয় যে ট্রাম্পকে পুতিন সমর্থন দিয়ে দিচ্ছে।
এবং অন্যান্য রাষ্ট্র এরকম ধরনের কথা বলতে হবে। এটা হলো নির্বাচনী কেরিকাচারি বলি আমরা, এগুলো যোগ যোগ হয়ে আসে বা বলছে বা বলে, এটা ঠিক না। সত্যটা হল জনগণ যাকে ভোট দেয় সেই নির্বাচিত। ট্রাম্পের মতো একজন লোকরে তাদের জনগণ পছন্দ করছে, ভোট দিয়ে প্রেসিডেন্ট হয়ে গেছে না? তার চেয়ে অনেক বেশি বেটার ক্যান্ডিডেট ছিল, যদিও সে মহিলা, কিন্তু ট্রাম্পের চেয়ে অনেক বেটার ক্যান্ডিডেট ছিল, কিন্তু সে তো পাশ করতে পারেনি। এই নিউ ইয়র্ক সিটিতে সেদিন নির্বাচন হয়ে গেল মামদানি, যার নাম আমরা ব্যাপক প্রচারিত হচ্ছে। ট্রাম্প সেখানে নিজে সকল কিছু সুবিধা বন্ধ করে দেওয়ার পরে, বঞ্চিত করে দেওয়ার পর মামদানিকে ঠেকাইতে পারেনি। কেন ঠেকাইতে পারেনি? জনগণ মামদানির পক্ষে ছিল, জনগণ মামদানিকে ভোট দিচ্ছে। ট্রাম্পের সকল কলা কৌশলকে অ্যাকসিড করে মামদানি বিশাল ভোটের ব্যবধানে সেখানে বিজয়ী হয়েছে। আজকে যদি আমরা ওই প্রশ্নটাই ধরি যে আমেরিকা কাকে সাপোর্ট করলো, ভারত কাকে সাপোর্ট করলো, রাশিয়া কাকে সাপোর্ট করলো, চীন কাকে সাপোর্ট করলো, সেটার উপরে জনগণের কোনো ম্যাটার না। জনগণ ভোটার করে না, এটা জনগণ তাদের মাইন্ডসেট করেছে তারা কাকে ভোট দিবে। ভোট সুষ্ঠুভাবে হবে, কোনো মেকানিজম হবে না। এটাতে কি হয় জানেন? আস্থাটা নষ্ট হবে প্রশাসনের উপরে, নির্বাচন কমিশনের উপরে। আমেরিকা বলছে জামাত ক্ষমতা যাবে, তাহলে আস্থাটা কার উপরে গেল? তাহলে এই প্রশ্নে যদি আপনারা আমি বলি, আমাদের চেয়ারম্যান সাহেব হবিগঞ্জে সমাবেশে উনি একজন হস করছে এমন একটা লোকের স্টেজে তুলে নিয়েছেন, বলছে মুক্কার মালিককে, আপনার মালিককে, আমার মালিককে, এরকম ধরনের একটা কথা আছে। এবং ওই কথার পরেই বলছে যার মালিক আল্লাহ স্বয়ং, সেটা আমি তো বিতরণ করতে পারি না, তাহলে ওটা সেরেই করে। এটা নিয়ে আমার অন্য প্রশ্ন আছে, সেটা আমি বললাম না। তো এই কথাটাই আমরা বলতে চাই যে আমেরিকা আমার রাষ্ট্র চালায় না, ভারত আমার রাষ্ট্র চালায় না, রাশিয়া, চীন আমাকে ডমিনেট করে না। আমার জনগণ আমার সরকার নির্বাচিত করবে, আমার জনগণ আমার এমপি নির্বাচিত করবে, আমরা আমার ভোটে আমি আমার প্রার্থী নির্বাচিত করব। সেখানে আমেরিকা, রাশিয়া, চীন সরকার বসায় দিতে পারবে না। যদি জনগণ, আমরা ভোটাররা স্বচ্ছ এবং সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে 12 তারিখে কেন্দ্রে উপস্থিত দিতে পারি, ভোট দিতে পারি, তাহলে কোন সুপার পাওয়ার আমার এই রায়কে নস্বাত করতে পারবে না। আমাদের এজেন্টরা থাকবে, তারা ভোট গুনবে এবং তারা ভোটার ফলাফল ঘোষণা হওয়ার পরে প্রিসাইডিং অফিসার সই করে ভোটের ফলাফলের রেজাল্ট শিট প্রার্থীদের এজেন্টদেরকে দিয়ে দিবে। সেইভাবে নির্বাচন হবে। ইচ্ছা করলেই কারচুপি করতে পারবে না, আর সেটা করার সুযোগ নেই। আমেরিকার সিআই, ইসরায়েলের মোসাদ, ভারতের র, রাশিয়ার কেজিবি, এরা যত চেষ্টাই করুক, সব চেষ্টা দিতে যাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি একজন দর্শক নিয়ে আসতেছি, মৌলানা লুৎফুর রহমান, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হাসিনা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধেয় রবি ভাই, আরো অন্যজন বিজ্ঞ আলোচক রয়েছেন। আমি চেয়েছিলাম আমাকে অতিথিদের কাতারে রাখার জন্য, আমি প্রতিদিন আপনাকে মেসেজ করে থাকি। তো আসলে রাজনীতির বিষয়ে এখন আপনি যেটি আলোচনা করে যাচ্ছেন, রবিবের কাছে আমার জানতে ইচ্ছে করে যে আমরা যে লেভেল ফিল্ডের কথা শুনি আপনাদের মুখে, আমাদের প্রখ্যাত রাজনীতিবিদদের মুখে, 17 বছর স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার লোকেরা যেমন বাড়ি বাড়ি হুমকি দিত মানে বিরোধী দলদের নেতাকর্মীদেরকে, এখন আবার বিএনপির লোকেরা বাড়ি বাড়ি জামাতের নেতাকর্মীদেরকে হুমকি দিচ্ছে। এটা কেন করছে আমি রবিবের মাধ্যমে জানতে চাই, এটা কেন করে? এবং আমার আরেকটি প্রশ্ন হলো, বাইরের রাষ্ট্রের কেউই, পৃথিবীর অন্য রাষ্ট্রের কেউই আমাদের দেশে এসে সরকার বানাতে পারবে না। আপনার এই কথাটার সাথে আমি একমত যে বাংলাদেশের মানুষই বাংলাদেশের সরকার বানাবে, আর এবারে নির্বাচন হবে স্বচ্ছ নির্ভেজাল। আপনার এই কথার সাথেও আমি একমত ইনশাআল্লাহ। মানে ভোট কেন্দ্র দখল করে কেউ এবার নির্বাচন কেড়ে নিতে পারবে না আশা করি। আমরা জনগণ সচ্ছল আছি, আমরা জেগে থাকবো ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। রবিবের সাথে আমি এটা একমত। কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হুমকি দুমকি হচ্ছে, এগুলো কেন হচ্ছে আমি রবিবের মাধ্যমে একটু জানতে চাই। কেন বিএনপি আওয়ামী লীগের পথে হাঁটছে, কেন এই কাজটি কেন করতে? জানাল ভাই, আপনি তো আমাদের অতিথি লেভেলের লোক, এবং হাসিনার সময় আমরা একসাথে অনেক টকশো করেছি, আপনি নিজেও আমাদের সাথে পার্টনার ছিলেন। এই দিন আপনারা বলতেছেন যে জামাতের লোকজনের ঘরে ঘরে যায় বিএনপি ধমকে গেছে। জনাল ভাই, এই যে কথাটা বলেন না, তখন আমার মনে খুব ব্যথা লাগে। আমি কি এই দেশের ভাড়াটিয়া? আমি এই দেশের কি ফুটপাতের মানুষ? আমাকে ধমক দিলে আমি তারা ছেড়ে দেবো, বিএনপি হোক আর জামাত হোক, যেই হোক, যত বড় আমি ছেড়ে দেবো নাকি? আমি এই দেশের সন্তান। হাসিনারে তারাই দিতে পারছি এই দেশ থেকে। আমরা বিএনপি যায় মানে ধমক দিব, এরকম এরকম কথা বললে তো আপনাকে ভোট কমবো। আপনারা নিজেরা বুঝা বলেন না না বুঝা বলেন আমি জানি না। এই যে ভোট বাহিনী পাল্টাছেন, ওরা যে সমস্ত করতেছে না, এটাতে
ভোটাররা ভয় পেতেছে। আমার বাড়ির সামনে আমার দমক দিব, আমি ছেড়ে দিব নাকি? হাত পাও নাই আমার? এখন আর সেরকম নাই যে ধমক দিবে, হয়তো মানে ফুসা ভাষা বলতে পারে বা বিকাশে। না না, না আপু, দমক দিচ্ছে। আমরা তো রুরালে রাজনীতি করি, আমরা তো গ্রাম পর্যায়ে রাজনীতি করি, আমরা দেখতেছি তো বিভিন্ন জায়গায় দমক দিচ্ছে, আমাদেরকে হুমকি দিচ্ছে। আমরা এগুলো সোশ্যাল মিডিয়া দিতে পারতেছি না। আমাদের দেশের মান সম্মান, আমরা যারা জামাত ইসলামের কর্মী, যারা আমরা একটা কথা আমরা মিথ্যা কথা বলতে পারি না, আর দ্বিতীয় কথা আমরা এটা প্রুভ করতে পারি না, আমরা সাথে সাথে তাদের এই বিরুদ্ধে বলতে পারি না, কারণ আমাদের সংগঠন থেকে নিষেধ আছে কোনো বাড়াবাড়ি করার। কিন্তু এগুলো করতেছে রবি ভাই, বিশ্বাস করেন আপনি? জনাল ভাই, না না, আপনার সাথে আমার না, আপনার সংগঠন থেকে তোমার নিষেধ আছে এগুলি কোয়া বা করা থেকে বিরত থাকতে, তা আপনি মিডিয়াতে সেগুলি প্রচার করতেছেন কেন? এখন আমি আপনার অনেকগুলো টক শো দেখেছি। সংগঠনের সাংগঠনিক কাঠামোকে আপনি বৃত্তাঙ্গ দেখাইলেন, আপনি কেন? আমি তো আপনার অনেকগুলো টক শো দেখি ভাই, আপনাকে আমি ফলো করি। শোনেন, আপনি এমন এমন কিছু কথা বলেন যেখানে আপনাকে একটু জানানো দরকার, জানানোর জন্য বলেছি। আমি তো আপনার সাথে একমত। আমি তো এই জন্য বললাম যে আমার হাত পাও নাই, আল্লাহ দেয় নাই, এগুলি এই চোখে চলে না, এগুলি হাসিনার চলছে। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই চোখে চলে না। জামাত বলেন, বিএনপি বলেন, যারা বাংলাদেশে আছে এরা 24-এর যুদ্ধ। না, যুদ্ধ করে এই দেশে ঠিক আছে। সবার হাতে মোবাইল, সবাই কিন্তু রেকর্ড করে ফেলতে পারে কে কিভাবে। কারণ এগুলো কোনো তথ্য আনবে না। আবার উনি নিজেই বললো কেন ওনাদের দল থেকে নিষেধ করা আছে। আপনার একটা ভিডিও পাস হয়েছে, আপনি বলছেন যে তারেক রহমান এক তুড়িতে সব মামলা, আওয়ামী লীগের এক তুড়িতে সব মামলা মানে খারিজ করে দেবে। না, আমি এটা বলছি, এটা তো এইটুক দেখছেন আপনি, আর আগের টুক দেখেন না। আগের টুক আমি বক্তব্যটা বলছি 2008 সালে 111 সরকার হাসিনার নামে মামলা দিছে, খালেদা জিয়ার নামে মামলা দিছে। কিন্তু দুর্ভাগ্য খালেদা জিয়ার সরকার হতে পারে না, যার কারণে তার মামলাগুলি ছিল, হাসিনা মামলাগুলি হাসিনা প্রত্যাহার করে নিয়ে গেছিল। মিথ্যা মামলা 7.5 বছর জেল খেটে দুকে উনি এখন কবরে চলে গিয়েছেন। যদি ভুল করেন ভোট দিতে, যদি দলের প্রধানমন্ত্রী নামে, আমি ওই কথার পরিপ্রেক্ষিতে বলছি, তাহলে আপনাদেরকেও খালেদা জিয়ার ভাগ্য বরণ করতে হবে। যদি অন্য কেউ সরকার করে, তাহলে আমার 33 লক্ষ মামলা, আমাকে তাহলে জেলে দিতে হবে, আমার সাজা হবে। খালেদা জিয়ার হয়েছে, আমাদেরও হবে, অন্য কেউ সরকার হলে। আমি সেজন্য বলছি, হাসিনা যদি সব মামলা তার প্রত্যাহার করে নিতে পারে এক আদেশের বলে, তাহলে তারেক রহমান এক সিগনেচারে 33 লক্ষ মামলা ডিস করে দিতে পারে। আমি এই কথাটাই বলছি। আমি যেটুকু বলছি এইটুকু আপনারা থাকছে, আর আগে থেকে যেটা বলি এইটুকু আপনারা বলেন নাই। না, এইটুকু অংশই সবাই ছাড়ছে এবং আমাকেও অনেক এটা ছাড়লে, আরে ভাই আমি গরিব মানুষ, শুনেন না ভাই, আপনি গালি দিলেও আমি 1 টাকা পাই, আপনার প্রশংসা করলে আমি 1 টাকা পাই। আমি এখন বট বাহিনীর লোকদেরকে বলছি, ভাই আপনারা যত পারেন আপনারা খালি আমার গাইলেন, আর আমার অ্যাকাউন্টে 1 টাকা করে জমা হবে, ভাই মাস শেষে গরিব কিছু টাকা পাইলাম, আমার সংসারটা চললো। আপনার গাইলেন, আমার গাইলেন 1 টাকা, সালাম দিল 1 টাকা। জি, অনেক ধন্যবাদ আপনাকে। মাহমুদ ভাই, আপনি শেষ করতে পারেন নাই, শেষ করবেন? জি 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 আমি শেখ হাসিনার প্রসঙ্গে জিজ্ঞেস করছিলাম আপনাকে, জি। উনি যে এটা কোনো প্রভাব পড়বে কিনা, কি মনে করেন আপনি? না না, প্রভাব অ্যাকচুয়ালি এই মানে আমরা হাওয়ার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার একটা মানসিকতা আছে। শেখ হাসিনা বাংলাদেশে আপাতত গণ কেস, এটা নিয়ে আর এখন আমাদেরকে সামনে তাকানো উচিত। উনি কি বললেন না বললেন, ওনার তো একটা রাজনীতি থাকতেই পারে, উনি যেখানে থাকুন না কেন। বাংলাদেশের রাজনীতি তো সরল অঙ্কে চলে না, আর বাংলাদেশে মরে যাওয়ার আগে মরতে নাই। বাংলাদেশের রাজনীতি হচ্ছে আপনার দম যাওয়ার আগেও বলতে হবে যে আমার দম যায় না, আমি সবল আছি, আমি প্রিমিয়ারশিপ চালাতে পারবো, আমি রাজনীতি সবল। এটা হলো আমাদের রাজনীতির কালচার। সুতরাং উনি বুঝতে পারেন ভালো করে, তারপরে এটা বুঝতে দেওয়া যাবে না, কারণ ওনার লক্ষ লক্ষ নেতা কর্মী আছে, ওনার দলটা আছে, এই দল তো বাঁচার, এটা আপনি হইলেও করবেন, আমাদের ওই ভাই হইলেও করবো, আমি হইলেও করবো, সবাই হইলেও করবে, এটাই স্বাভাবিক এবং এটাই হওয়া উচিত। এখন উনি কি আসবেন না আসবেন, উনি ওখান থেকে হুঙ্কার দিয়ে উনি চলে আসবেন, উনি চলে আসবেন, এটা এত সোজা? এটা কি মানে এটা ভয়ানক চিত্র। উনি যেটা কথা বলছেন, বাংলাদেশে রক্তক্ষরণ হচ্ছে, বাংলাদেশে একেবারে মানে মানুষ মরে যাইতেছে, মানুষকে অত্যাচার করে শেষ হয়ে যাচ্ছে, মানে এই টাইপের শব্দ উনি বারবার ব্যবহার করছেন। কিন্তু আপনি এরকম কোনো কিছু দেখতে পেয়েছেন কিনা? না না, এটা তো অস্বীকার করার উপায় না। কিছু কিছু লোকের রক্তক্ষরণ হচ্ছে, কিছু কিছু লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ওই যে বললাম, আপনি কিছু এটা তো অস্বীকার করার তো উপায় নেই, ওসব করবেন কেমনে? আপনি এত বড় একটা বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে আগের লোকগুলো ভালো থাকবে এটা আশা করেন কি করে? আগের লোকগুলো তো দূরের উপরে থাকবে, আগের লোক যারা অপরাধ করছে। সেটা তো ওনার নেতা কর্মী, কিন্তু বাংলাদেশ কি বিধ্বস্ত অবস্থা কিনা? উনি বারবার যে কথাগুলো, এটার প্রভাব সাধারণ মানুষের মধ্যে পড়বে, ইকোনমিতে পড়বে। আমাদের ইকোনমি ভঙ্গুর, ইকোনমি এই 1.5 বছর উদ্ধার হয় নাই। আপনি বললে তো হবে না, ইকোনমি উদ্ধার তো হয়নি, উপরঞ্চ আপনি এটা যদি বললে এখন বলবেন যে আগের সরকারের তোষামোদের বিষয় না। বিষয়টা হচ্ছে এই সরকার চরম ভাবে ব্যর্থ হয়েছে, মানে কোনো কিছুই ঠিক না করতে। এগুলো আর বলতে আর ভালো লাগে না। আমাদের একটা যদি দাঁড় করাতে পারতো ওই সরকার, যে আমাদের রাজনীতি অর্থনীতিটা এরকম, মডেলটা এরকম, আগামী দিনে যারা ক্ষমতা আসবে তারা এইভাবে চলবা, এটা দাঁড় করাইতে পারলো না। না পারার কারণে আজকে নানামুখী কথা হচ্ছে, চৌধুরী কথা হচ্ছে, যে যেভাবে টানতেছে, যেভাবে বুঝতেছে সেভাবে কথা বলছে। মানুষের আশা ছিল ইন্টারিম গভর্নমেন্ট, ইউনিট সরকারের গভর্নমেন্ট, ডক্টরদের সরকার, মানে সারা বিশ্বে তার নাম দাম, সারা বিশ্বে উনি জিরো
কি জিরো কি জানো 30 30 উনি 30 প্রবক্তা রে ভাই, উনি 30 প্রবক্তা। উনি বাংলাদেশে দারিদ্র দূরীকরণ করতে পারেন, উনি ওয়ার্ল্ড দারিদ্র দূরীকরণ করে ফেলতেছে। আমি বুঝি না, আমরা একটা মরিচিকার পিছনে ঘুরতেছি, ওনার পিছনে এত বেশি আশা করে ফেলছিলাম যে আমাদেরকে কি জানে জাদুর কাঠি দিয়ে আমাদের দারিদ্র এক ফুৎকারে উড়াই দেয়। আমরা এখানে সবাই দুধের মহা বয়ে যাবে, আমরা 2 বেলা বিরিয়ানি খাবো, আমরা গরু গোস্ত একদম 8 টাকায় খাবো। এই কোথায় কি আরো তলায় গেছি আমরা। তো এগুলো আমাদেরকে ভাবতে, এছাড়া এই যে একটা নির্বাচন হচ্ছে, আমি ওগুলো বাদ দিলাম। এই যে একটা নির্বাচন হচ্ছে, আপনি কি মনে করেন এই নির্বাচনটা আগে নির্বাচন চাইতে বেটার নির্বাচন, পরিবেশ আগের চাইতে ভালো? হাসিনার আমলে যে কটা নির্বাচন হয়েছে, আপনি জাস্ট এই একটা মোড়ক পাল্টিছে শুধু, সেই টাকার ছড়াছড়ি, সেই ব্যত্যয়, সেই ডেভিয়েশন, সেই মানে লেভেল প্লেইং ফিল্ড, ওই একই কথাগুলো ঘুরপাক খাচ্ছে, একই কথা। তো এই লোকটা কি করলেন? উনি আমাদের জাতিকে আরো পিছিয়ে দিয়ে গেলেন। তো এগুলো কথা উঠবে তো, না উঠে কি আছে? এগুলো যদি কেউ বলে, কেন বলা হবে যে আপনি অমুকের দালালি করতেছেন, অমুকের দালালি করতেছেন? আপনি এই বিপ্লবটাকে মর্যাদা দিতেই পারলেন না কেন? এত বড় ব্যর্থতা নিয়ে আমি কি করে আপনি থাকেন? আপনি গেছে যে আমি একটু টিপু থেকে শুনবো। দর্শক, 2জন দর্শকের মতামত একটু জানতে চাই, যে এম এ দাউদ এবং টিপু লন্ডন থেকে বলুন। জি, আসসালামু আলাইকুম। একটা সেকেন্ড, সরি। তাহলে আমি দাউদ থেকে শুনে নেই, যে দাউদ যেহেতু বাইরে আছে ঠান্ডার মধ্যে। দাউদ, আসসালামু আলাইকুম আপু। আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এগুলো নিয়ে আসলে এই পেঁচাল পারতেই থাকবেন আপনারা, আমরাও শুনতে থাকবো, এটা আনলিমিটেড, এটা চলতে থাকবে। তো এখন একই পেঁচাল। না, এই একই পেঁচাল শুনতেই আছি, কিন্তু আমার যে প্রশ্ন, আমি একজন নাগরিক, কোন দলের সাপোর্টার না। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনি এই যে একজন বিদেশি কূটনীতিকের সাথে একটা সাক্ষাৎকার, যেটা ওয়াশিংটন পোস্টে দেওয়া হলো, এই সাক্ষাৎকারে বলা হয়েছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাকে, শেখ হাসিনাকে মামলা করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, এবং আমরা এই কোর্টকে অ্যাকসেপ্ট করি না। মানে শেখ হাসিনাকে কি বাঁচানোর কোনো মতে ট্রাই করছেন আপনারা? মানে এই শেখ হাসিনা যোগে যোগে এই কোর্টে, দেখেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন, যতগুলো আপনার ইন্টারন্যাশনালি আছে, এই জামাত সরাসরি এদের বিরুদ্ধে, আগে জামাতের যে লবিং ফার্ম ছিল, সেই লবিং ফার্ম সরাসরি এই ইন্টারন্যাশনাল কোর্টের এগেনস্টে তাদের লিখিত ডকুমেন্ট আছে যে এই কোর্ট বৈধ না। এবার কোর্টের বৈধতা যদি চ্যালেঞ্জ করেন, তাহলে যে আপনি যে কোর্টের, আমি যতদূর জানি হাইকোর্টের বিচারকদেরকে ওখানে নিয়োগ দিতে হয়, কিন্তু একজনও কোর্টের বিচারক ছিল না, তাদেরকে নিয়োগ দিচ্ছেন, এবং এই কোর্ট নিয়ে চ্যালেঞ্জ করলে 2 মিনিটও করতে কেনা। দেখেন, যুক্তরাজ্য থেকে একজন ব্যারিস্টার ছিলেন। জি না, শোনেন, এখন বিষয় হচ্ছে, আপনি এই মানে খেলাটা হচ্ছে আপু, মানে শেখ হাসিনা এই কোর্টের যেহেতু কোনো অ্যাকসেপ্টেন্স নাই, শেখ হাসিনা যা মামলা হয়েছে এগুলা সব বাদ, ওই দিক থেকে আওয়ামী লীগ 11 জনের কমিটি দিল দেখলাম, সেখানে আবার সেই 11 জন কমিটিকে আবার পুনর্বাসনের জন্য নাহিদ আবার বলছে এদেরকে রিকনসিলেশন করতে হবে। আরে ভাই, আওয়ামী লীগ যারা আছে তারা রাজনীতি করুক, তারা আমাদের ভাই, সবাই অন্যায় করেনি, যারা অন্যায় করছে ওদের ফাঁসি দেন, কিন্তু আপনি কাউকে রাজনীতি করতে দিবেন না। আবার হচ্ছে বলবেন যে শেখ হাসিনাকে অন্যভাবে বাঁচানো ট্রাই করবেন, আবার হচ্ছে ওইদিকে আওয়ামী লীগকে, মানে আওয়ামী লীগ বলাই পাপ, মানে আনলিমিটেড একটা লিমিট আছে। দেখেন, আজকে চরম দুঃখের কথা বলি, একজন মেজর এখানে না, সরি, মেজর আখতার সাহেব, উনি আপু আপনার টক শোতে, আমরা যে সময় 25 আগস্ট, এই যে 24 আগস্টের, সরি 6 আগস্টের আগ পর্যন্ত, 24 জুলাই, মানে 6 আগস্টের আগ পর্যন্ত, 5 আগস্টের আগ পর্যন্ত সে অনলাইনে এসে আমাদেরকে বলছে জামাতের শিবিরের বাচ্চা, রাজাকারের বাচ্চা, ও হাবিজুবি কালে গালি দিছে। এখন সে যখন জামাতের যে কথা বলে না, বলে কি ভাই আপনি জামাত কেন করছেন, আদর্শিক কোনো বিষয় নাই, বলছে কি জানেন, আমাকে বিএনপি দলে নেয়নি, এই জন্য আমি দল ছাড়া মানুষ বলে আমি জামাত করছি। ওইদিকে ওই যে আরেকজন আছে, আরেকজন যে বড় পার্টির নেতা, ওনাকে জিজ্ঞেস করছে ভাই আপনি কেন জামাত করছেন, আমাকে বিএনপিতে আমি 10টা আসন চাইছিলাম, পাইনি বলে আমি জামাত করছি। আরে ভাই, আবার ওইদিকে দেখেন গোলাম আজমের পুত্র, উনি, ওনার নামটা আমি বলি না, মানে সরি বলতে পারছি না, মানে ভুলে গেছি, উনি বলছেন যে এই জামাত আমার বাপের জামাতের সাথে এক জামাত না। তো এরা কোন জামাত ভাই, এরা কোত্থেকে চলছে? অন্যদিকে দেখেন বিএনপির মধ্যে 3 জন শেখ পরিবারের সদস্য আছে, মানে দোষ করলাম, সবকিছু করলাম, কি জানেন, সব দোষ করছি আমরা, শেখ হাসিনা আবার আসবে, সে আমাদেরকে আবার মারবে, আর আপনারা বসে বসে আবার টকশো করবেন। মাশাআল্লাহ, কয়টা মারা গেছে? 1500। এটা কয়জন মারা গেছে? 1500 কি বেশি নাম্বার হলো নাকি? কোনো বিষয় না। আরে ভাই, যার মারা গেছে তাদের বিষয়। আমরা চাই বিচার, আমরা আওয়ামী লীগের এগেনস্টে না, আমরা চাই বিচার। আপনি বিচার করেননি, আপনি বলেন তো আজকে আওয়ামী লীগের এগেনস্টে একটা কেস করছে কেউ? ববি হাজজাদের নাটক সাজানোর ট্রাই করেছিল, কিন্তু ববি হাজজাদ সে রাজপ্রদর্শন করেনি, আওয়ামী লীগের এগেনস্টে কোনো মামলা হয়নি। মানে ফাজলিমির একটা লিমিট আছে। আপনারা কে শুরু করছেন এগুলা? এখন আসছেন কে কার দালালি করতে পারে? আমেরিকা চাচ্ছে মুখে, আমরা মনে করেন জামাতের বলে আমরা খুব খুশি, আর একজন চাচ্ছে বিএনপির আমরা খুব খুশি। এটা দেশ হলো? একটা দেশের একটা, যে জার্মানিতে দেখেন কালকে একজনকে অ্যারেস্ট করছে, চাইনার থেকে একটা মেল সে ফরওয়ার্ড করে দিচ্ছে, বলতে কপি করে ওই মেলের পিডিএফটা ফরওয়ার্ড করে দিচ্ছে। ইন্টারন্যাশনাল সিকিউরিটির একটা বিষয় ছিল, তাকে 10 বছরের জন্য অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, জেলে দেওয়া হয়েছে। তো দালাল হলে অ্যারেস্ট করেন, সমস্যা নাই তো, কিন্তু আপনি দালালি করাই তো অন্যায়। অসংখ্য ধন্যবাদ। জি দাউদ, অসংখ্য ধন্যবাদ। একজন প্রশ্ন করছে উনি কোন দলের। ভাই, কোনো দল করা লাগে নাকি রাজনীতি নিয়ে কথা বলতে গেলে? আপনারা একেবারে কোনো দল করতে হবে, রাজনীতি নিয়ে কথা বলতে গেলে দর্শকেরও কোনো দল করতে হবে, আমাকেও এই দল ওই দলে পাঠিয়ে দেন। আমরা তো আসলে জনগণের দলে, জনগণের জন্য কথা বলি। জি টিপু ভাই, আপনার মাইক্রোফোন অন করে কথা বলেন। আসসালামু আলাইকুম আপা।
আম, এই বাংলাদেশে যে এই বর্তমান যে সিচুয়েশন যাচ্ছে, এটা খুবই আপনার এক্সপেক্টেড। আমি তারেক রহমানকে নিয়ে অনেক আশাবাদ ছিলাম। উনি যদিও ইউকেতে আপনার 18 বছরের মতো ছিলেন, আমি বুঝছিলাম যে প্রবাবলি তিনি কিছু আর কি জিনিসটা আপনার নিয়ে যাবেন, বাট উনি যে আপনার স্মার্ট কার্ড আর কৃষক কার্ড নিয়ে গেছেন, এগুলো তো আপনার একটা ভাওতাবাজি। আমি খুবই আশাহত যে উনি ওনার বাবার মতো মায়ের মতো একটা দূরদর্শী হতে পারেন নাই। খুবই ডিসঅ্যাপয়েন্টেড। এই যে আপনার যে ওনার যে ইশতিহার বা ম্যানিফেস্টো আপনি করেন, খুবই উইক এগেইনস্ট আপনার জামাত ইসলামের। রিজন আপনার জামাত ইসলাম লাস্ট 2-3 দিন এত মানে এই যে সুইং বুটার গুলো আছে না, আমি এত মানে ব্যাখ্যা করে বলতে পারবো না সুইং বুটার গুলা, দর্শক ওরা নিজেরাই জানবেন। সুইং বুটার গুলা কিন্তু স্লোলি জামাতের দিকে সরে যাচ্ছে। এটা আপনার মামুলি বিষয় না, আপনি খুবই ক্রিটিক্যালি চিন্তা করতে হবে যে কেন আপনার যুক্তরাষ্ট্র এখন জামাত ইসলামের দিকে যাচ্ছে। আমিও কনসার্ন ছিলাম যে জামাত ইসলাম যদি চাইতে তাহলে তো বাংলাদেশকে একটা আফগানিস্তানের মতো সেকুলার কান্ট্রি বানিয়ে দিবে, কিন্তু এখন তো ওইরকম সংজ্ঞা চলতেছে না। কারণ ওই যে বলেন একটা সংজ্ঞা আছে না, তেলা মাথায় তেল দেওয়া। যুক্তরাষ্ট্র বুঝছে যে এখন তো আমাদের আর কোনো উপায় নাই, এগুলো দিয়েই আমরা আগাতে হবে। কিন্তু ওই যে ওয়েস্টার্ন মিডিয়া ও ইন্ডিয়া, ওরা কিন্তু আবার ঝাঁপ মেরে বসে আছে যে কোন সময় কি করে ওই দলগুলা ওরা ঘাপটি মেরে এসে কামড় মেরে ধরবে। কিন্তু জামাত, আমি যে ম্যানিফেস্টো গুলো দেখলাম বা তাদের যে মহাসমাবেশ গুলো দেখছি, খুবই আপনার আপনার খুবই স্ট্রাকচার বাংলাদেশের জি। আর আমার খুবই পছন্দ লাগছে। কিন্তু এখনো আমাদের এই যে ইলেকশনের জন্য আরো 2 সপ্তাহ 3 সপ্তাহ আছে। কিন্তু এই জিনিসগুলা কি হবে যে ওরা ওই যে সুশীল সমাজ আছে না, ওইগুলা লেগে পড়বে আপনার জামাতের সঙ্গে, বলবে যে জামাত আসছে দেশে এই হবে সেই হবে। কিন্তু জামাতের যে একটা সুইং ভোটার যে সার্জ অফ ভোট এখন জামাতের দিকেই চলে যাচ্ছে। আর আনফরচুনেটলি তারেক রহমান যদি এখনই আপনার গ্রিপটা ধরতে পারেন না, তাহলে ওই যে ওনার দলের দেখেন না অবস্থা, কি অবস্থা, মারামারি চলতেছে, কোনো সাংগঠনিক কোনো রুলস নাই। একটু আগে একজন ভাই আসছে বলছে সাংগঠনিক রুলস এর কারণে উনি অনেক জিনিসগুলো বলতে পারেন। জামাত এরকম আপনার স্ট্রাকচার। আর লাস্টলি আমি যে জামাত ওই যে বলতেছে ভোট চুরি হবে, জামাতের ভোট চুরি হওয়া খুবই আপনার ক্ষীণ। কারণ প্রত্যেক আপনার কেন্দ্রে জামাতের একটা এজেন্ট থাকবে। ধরেন আপনার এই যে সার্জি সালাম যে আপনার একটা ইয়েতে আছে, ওদের তো পোলিং এজেন্ট থাকবে না, ওরা জানবে ইচ এন্ড এভরি সময় কাউন্ট করা হবে কতটা ভোট সার্জি আলম পাইছে। সেই রকম আপনার চান্দা আব্বাসের মতো, সরি পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, ও যদি বলে ও 3 লক্ষ ভোট পাইয়া গেছে, কিন্তু আপনার ওই আসনে যে আপনার জামাত ইসলামের মানে যে এমপি খারাইছে, ওরা তো জানবে ওরা কত ভোট পাইছে। সো এটা আপনার এই যে ইলেকশন 12 তারিখের ইলেকশন, আপনি দেখবেন খুবই পরিচ্ছন্ন এবং ক্লিন ইলেকশন হবে। মানুষ অনেক প্রপাগান্ডা চালাইতে পারে, কিন্তু আমার মতে সব মানুষকে ওই দিকে কান না দেওয়ার অনুরোধ করবো। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে যুক্ত আছেন খন্দকার আলম। আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন আপনার প্রশ্ন বা মতামত? আপনি অনেকক্ষণ থেকে অপেক্ষা করতেছিলেন যে আপনার মাইক্রোফোনটা অন করে দেবেন। জি, আসসালামু আলাইকুম। সংক্ষেপে বলবেন প্লিজ, 1 মিনিটে। সংক্ষেপে, হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে যে একজন ভাই অনেকক্ষণ ধরে যে কথা বললো, একজন দর্শক, তিনি হচ্ছেন জামাতের একজন একনিষ্ঠ কর্মী। এরকম গুপ্ত সুপ্ত ভাবে বিভিন্ন ভাবে জামাতের পাবলিক, আমার মনে হয় এভাবে বলা ঠিক না, কারণ উনি তো ব্যাখ্যা দিয়েছেন উনি কেন বলতেছেন। উনি তো সিলেক্টিভ মানুষ, আমি তো জানি তো ভাই, উনি কিতাব বলছেন। সেটা তো ঠিক। আমাকে কি কথা বলতে দিবেন? দর্শকের কথা, আমি তো ওই যে রবি ভাইয়ের কথা শুনতে চাই না, অন্য কারোর কথা শুনতে চাই না। আমি কানাডা থেকে বলতেছি, একজন প্রবাসী ভাই, সাধারণ মানুষ। তো আমরা যে বিপ্লবটা নিয়ে আসার পরে এই জামাত এবং বিএনপি কারাগারে ছেড়াছেড়ি করতেছে, দেশে নেওয়া জামাত তো পুরো সবাই জান্নাতে পাঠাই দিতেছে, আর উনি তো ফ্যামিলি কার্ড দিয়া সবাই একটা স্বাবলম্বী করে দিচ্ছেন। তো আমরা যেটা চাইছিলাম সেটা তো হচ্ছে না। ওরা বাংলাদেশের কোনো পাবলিক কিন্তু বুঝতে পারতেছে জামে একটা বিপ্লবে ছিনাই নিতেছে, মানে কুত্তা বিলাই সবাই মিলায় আর কি। তো এখান থেকে আমরা জানি না কিভাবে উদ্ধার পাবো বাঙালিরা। তো প্রকৃত অর্থে এখন কুত্তা বিলাই নিয়ে ছেড়াছেড়ি চলতেছে বাংলাদেশটা। তো আশা করি উদ্ধার পাবো, তো কিভাবে পাবো জানি না। এই হলো কথা। ধন্যবাদ খন্দকার আলম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিম, আপনার প্রশ্ন বা মতামত 1 মিনিটে শেষ করবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম হাসিনা আপা, সবাইকে আসসালামু আলাইকুম। হাসিনা আপা, এখানে একজন দর্শক বলে গেছে যে চান্দা আব্বাস এরকম একটা কথা বলছে, কিন্তু আপনি কিন্তু বেরো দেন। আরেকটা কথা বলছে যে বাতাবাজি করতেছে তারেক রহমান কার্ড দিয়ে। তো কার্ড বাস্তবায়ন করার আগে বাতাবাজি হলো কিভাবে? ঠিক আছে, হাসিনার আমলে তারেক রহমানকে বলতো যে হাম্বা, এরকম একটা শব্দ বলতো। যদি কারেন্টের লাইন টানার আগে কারেন্টের লাইন টানে নাকি খাম্বা আগে বসা? যদি খাম্বা না টানতো তাহলে এই হাসিনা কারেন্টের লাইন কোন দিক দিয়ে টানতো? ঠিক আছে, তো যারা দর্শক এই রকমের মানে বাতাবাজির কথা বলে, তাদেরকে বলবো তাদের মুখ যেন সামনে কথা বলে। কারণ একটা জিনিস আমি এটা করবো, এখন করার সুযোগ পেলে করবো বলছে, তো এখানে বাতাবাজি হলো কিসে? আর যখন চান্দা আব্বাস বলছে তখন হাসিনা আপনি কেন বললেন না যে এইভাবে বলা যায় না? ক্ষমা চাইছে, সাথে সাথে ক্ষমা চাইছে। ক্ষমা চাইছে এগুলি গুপ্তরা এরকম বলে। আপনার প্রথম মানে একটা মানে ভাষা বলতে বললে সেটা না না এর একটা খারাপ ভাষা বলে সেটা বলবো কি আমরা? সরি, এই যে জামাত, আপনি একটা জিনিস খেয়াল করবেন, একদম পিওর ভাবে খেয়াল করবেন, জামাতের কিছু ব্যক্তিকে যখন ফাঁসি দিছে যুদ্ধাপরাধের দায়ে, তখন তারা আন্দোলন করছে, কিন্তু গণতন্ত্রের জন্য জামাত কিন্তু আন্দোলন করেন নাই।
ঠিক আছে, এই হাসিনাকে হটানোর জন্য জামাত কখনোই রাজপথ আন্দোলন করে নাই। বিএনপি এই হাসিনা যখন ভোটের অধিকার কেড়ে নিছে, বিএনপি রাজপথে ছিল, আছে, আগামীটাও থাকবে। এই জামাত হচ্ছে একটা বাউতাবাজের দল, এই কারণে অন্যকে বাউতাবাজির কথা বলে। জামাত অলরেডি ভোট চুরি করা শুরু করছে। তো এরকম চুরি ঘুরে চুর কিভাবে বলে যে মানে এরা গণতন্ত্রে বিশ্বাস করে? চুরি করা শুরু করছে কিভাবে? এই যে প্রবাসী ভোট চুরি করা শুরু করছে। আমি আমার অ্যাড্রেসে যখন আমি একটা ব্যালট পেপার আনবো, এটা অন্য কেউ নিতে পারে না। এটা কি বাংলাদেশ নাকি যে পোস্ট অফিস থেকে গিয়ে নিয়ে আসবে? একটা বাউতাবাজি আছে। এটা তো অ্যাপের মাধ্যমে আপনার ছবি করতে হবে, স্ক্যান করতে হবে। আপা আপনি মানে আপনি তো মানে ট্যালেন্টেড, আপনি জানেন এই মিডল স্টেলে যারা থাকে অডিয়েন্স মানুষ বুঝে না যে আসো আসো, এখন টিক চিহ্ন দিয়ে সেটা তারপরে যদি আসো আমরা এটা করে দিতেছি, তুমি সেলফি দাও, এই করো ওই করো, তো টিক চিহ্ন তো হয়ে গেছে। আপা কথা বুঝছেন? এগুলি আসলে আমি একটা অনুরোধ করবো আপনাদেরকে, এই জামাতের মাথায় টুপি আর মুখ ভরা দাড়ি দেখলে এদেরকে বিশ্বাস করবো না। এনার মতো ভাওতাবাজ এবং নাফরমান আমার গ্রামে কয়েকজন আছে, নামাজ পড়ে নামাজের থেকে বাইরে আসিরা তারপরে কি করে, আমি যদি আপনি যদি মানে যাচাই করতে চান, আমি একদম নাম ঠিকানা সবকিছু দিতে পারবো। এদের মতো ভাওতাবাজ আর চরিত্রহীন। জনগণ বিচার করবে। জি জি জি, জনগণ শুনেন শুনেন, এই যে মানে ডুল দেখতেছেন না, ডুল পিটাইতেছে, শুনেন ডুল পিটাইতেছে দেখতেছেন না? আপনার একটা ভিডিও দেখছি আজকে, এই কথা বলে আমি রেখে দেবো যে রাজাকার শব্দটা বইলা হাসিনা পালাইছে, ঠিক না? আর একটা এরকম বলাটা ঠিক হইতেছে না। আমি নিজেও মনে করি যে ঠিক হইতেছে না, কিন্তু বলতে বাধ্য করছে। আপা আপনি দেখেন এই মানে জামাত, এই যে হাসিনা পালাইবার পরে যখন বিএনপি মানে একটা জনসভা ডাকে সেটা দ্রুত নির্বাচনের দাবি করছিল, তখন থেকে এই জামাত শুরু করছে যে একজন গেছে আরেকজন খাইবারের জন্য পাগল হয়ে গেছে। আপনি একটা জিনিস এখন চিন্তা করে দেখেন, যদি ওই সময় দাবি মাইনা 30 দিনের না হোক 90 দিনের ভিতরে যদি ইলেকশন দিত, তাহলে বাংলাদেশের পরিস্থিতি কত ভালো হইতো। ইউনূস থাইকা সেটা ইউনূস সাহেব কি উল্টাই ফেলাইছে, কোন উল্টাইতেই পারে নাই। এই যে বিএনপি কে বলে যে বিএনপি আসলে ওই বসে হইব, বিএনপি যেন না আসতে পারে এই রকমের যে কোনো ওয়াদা লিখিত দিতে জামাত প্রস্তুত। বুঝছেন? এই তো যত ডুলফিডানি দেখতেছেন না, মুখে মুখে ডুলফিডাইতেছে এরা যে কোনো ভাবে। হাসিনা তো ভারতের পাঁচ আসছে, এই জামাত মানে ভারতের পদই হয় একটা শব্দ আছে, ওইটা চাকার জন্য প্রস্তুত আছে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ আপনার কাছে শুনতে চাইবো যে জামাতও প্রচারণা করছে, এই যে জান্নাতের আজকেও ব্যারিস্টার শাহরিয়ার আজকেও বলেছে যে আপনারা আল্লাহর কাছে গিয়ে কি বলবেন বা কি জবাব দিবেন। তো জবাবে তো আপনারা যদি বলেন দাঁড়িপাল্লা, তাহলে আল্লাহ আপনাদের একটা উপায় থাকবে জানাতে যাওয়ার, আগেও উনি বলেছেন। তো এই যে মানে জামাতও বিভিন্ন কথা বলছে, যেমন শফিকুর রহমান বলছে যে বসন্তের কোকিল বলছেন ইয়েকে, তারেক রহমানকে। কিন্তু আমি দেখি যে জামাতের ব্যাপারে সমালোচনা হয় না, শুধু বিএনপি ব্যাপারে সমালোচনা হয়। এটা কেন? জামাতও তো পাল্টাপাল্টি অনেক কথা বলছে। এইটা যে কেন, এটাই বা কেমনি বলি, কারণ মিডিয়া কখন কার দিকে বেশি ফোকাস করে কম করে। এখন দেখেন না, এখন দেখেন এই একটা কমপ্লেইন আছে, একটা কমপ্লেইন আছে, এটা আমার ভিডিওগুলো না না একটা কমপ্লেইন আছে যে মিডিয়া বিএনপির দিকে বেশি ফোকাস করছে, মিডিয়া বায়াস হয়ে যাচ্ছে। তো এরকম কমপ্লেইন আছে বাজারে, মানুষ করে, যার যার মতামত সে রাখতেই পারে। এই যে দর্শক শ্রোতাদের যে শুনলাম তাদের প্রশ্ন মন্তব্য, শ্রদ্ধা করি তাদের মতামতের প্রতি, সে ভুল হোক বা রাইট হোক, তার মতামত রাখার অধিকার আছে। সে একজন মানুষ, আমি একজন মানুষ, তার মতামত থেকে সে যদি ভুলও বলে, উল্টাটাও বলে, 100% কারো দ্বারা প্ররোচিত হয়েও বলে, সেটা থেকেই আমাকে শিক্ষা নিতে হবে যে কি স্ট্র্যাটেজি আমি তৈরি করিনি, কেন এরকম বলছে, কেন এরকম মিথ্যাটা বলছে। তো সেটা হবে পজিটিভ অ্যাটিটিউড। সবগুলো পলিটিক্যাল পার্টির কাছ থেকে এই পজিটিভ অ্যাটিটিউডটা আমরা আশা করি সাধারণ জনগণ যাতে আস্তে আস্তে ম্যাচিউর হয়। আর এই যে কথাবার্তা বলে, আমি আগেও কয়েকটা টকশোতে বলেছি, নেতা নেত্রীদেরকে যখন বয়ান দিবেন, বক্তৃতা দিবেন, ইন পাবলিক যখন কথাবার্তা বলবেন, তখন তাদের শব্দ চয়নে একটু সচেতন হওয়া দরকার। আচ্ছা, এই শব্দ চয়নের কারণেই কিন্তু বদনাম হয়ে যায়, কারণ ওই বদনামটা তো অন্য কারো হয় না, শ্রোতার হয় না, বদনামটা যে বলছে তার হয়ে যায়। এখন যদি আমি একটা গালি দিই, তাহলে মানুষ বলবে কর্নেল ফেরদৌস স্যার মুখ খারাপ, বদনামটা কিন্তু আমার হয়ে যাবে। তো সেরকম রাজনীতি করবো তো আমরা মানুষের জন্য, দেশের জন্য, দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, মানুষের ভালোর জন্য। কিন্তু এই দোষারোপের রাজনীতিটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। জামাতেরও ভুল আছে, বিএনপিরও ভুল আছে, জাতীয় পার্টিরও ভুল আছে। ভুলের ঊর্ধ্বে কেউ না, আমরা তো মানুষ, রক্ত মাংসের তৈরি মানুষ, ভুল ত্রুটি থাকবে। কারণ ভুল ত্রুটি কেন বেশি করে, যে জিনিসটা হয় না, আপনার সাথে যেটা তারেক রহমান বলছে, তারেক রহমানের জায়গাটা কিন্তু বলাটা উচিত হয়নি, অন্য কেউ ঠিক আছে। যেমন এই যে ব্যারিস্টার শাহরিয়ার বলে, ঠিক আছে, সে একজন অন্যরকম নেতা, তো এখানে শফিকুর রহমান বলতেছে না। কিন্তু মানে এটা তো কথা সত্যি যে ওরা ধর্ম নিয়ে ইয়ে করতেছে, তো সেটাও তো একদম ধর্মপ্রাণ মুসলমানদের মনে একটা হয়। আসলে মিডিয়াতে যখন কথা না, আপু একটু বলি, আসলে মিডিয়াতে যখন কথাবার্তা আসে না, ওটা 100 টাইমস টুইস্টেড হইতে থাকে। যতবার হাত বদলায় ততবার টুইস্টেড হইতে থাকে, যতবার শেয়ার হয় টুইস্টেড হইতে থাকে। আসলে প্রথম মনে হয়, আমার মনে পড়ে, প্রথম একবার কোনো একটা সভায় জামাতের কেউ একটা ব্যাখ্যা দিয়েছিল যে বেহেশতের টিকিট কাটবে,
আচ্ছা, সেখানে তার আগে পরে কিছু বক্তব্য ছিল, সেগুলো কিন্তু আমরা শুনি নাই। তো ভালো কাজ করলে তুমি বেশ পাবা, সকলকে ভোট দিলে বেশ পাবা, হয়তো এই ধরনের মিল করতে চেয়েছিলেন। আচ্ছা, এটা যেমন একটা, তার এইভাবে কোনো কিছু বলাটা না বললেই ভালো হতো। আর দ্বিতীয় কথা, এরপরে আমি বেশ কয়েকটা রিল আছে না, রিল ফেসবুকে বা ইউটিউবে রিল আছে, এই রিল কোথা দেখেছি, বিএনপির কয়েকজন কর্মী, 7-8 জন বা আরো বেশি, বিভিন্ন জায়গায় এটা জানাতে টিকিটে বিক্রি কথা বলেছে। শুধু যে জামা বলেছে তা না, আমার কাছে, আমি তো পলিটিক্যাল ব্যক্তিত্ব না, আমি দেখেছি যে সবাই বলছে। তো এই বলাবলিটা আমাদের বন্ধ করতে হবে। ভাই, আপনি জান্নাত দেওয়ার কে? আপনি বলেন যে ভালো কাজ করেন, আল্লাহ আপনাকে ভালো ফল দিবে। সারা জীবন ইবাদত করলেও মালিকের যদি দয়া না হয়, আপনি জান্নাতে যাবেন না। আপনি হাজার বুজুর্গান হন, আপনি যাবেন না যদি উনি দয়া না করেন। ওনার দয়াটা দরকার। তো সেই দয়াটা পেতে হলে আপনাকে ভালো কাজ করতে হবে। তো এই দুনিয়াতেই আমরা নামায় আনছি জান্নাত, টিকিট, এই কার্ড, সেই কার্ড, এগুলো দরকারটা কি ভাই? আপনি আপনার দলকে নিয়ে, আপনার দলের ভিশনটা কি নেক্সট 10 ইয়ার্সে, 20 ইয়ার্সে বা 2076-এ, আজ থেকে 50 বছর পরে বাংলাদেশকে আপনি কোন হাইটের উচ্চতায় দেখতে চান? বিশ্বের দরবারে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিতে চান, মাথা উঁচু করে দাঁড়াতে পারে? শিল্পায়ন কিভাবে হবে? কর্মসংস্থান কিভাবে হবে? আপনার স্বাস্থ্য, শিক্ষা, কূটনৈতিক অবস্থান বাংলাদেশের কোন জায়গায় থাকবে? এইভাবে দিক নির্দেশনা, দূরদৃষ্টি সম্পন্ন দিক নির্দেশনা আমরা নেতাদের কাছ থেকে আশা করি। এই কাদা ছোড়াছড়ি বা একে দোষ ধরা, ওকে দোষ ধরা, আপনি ওর দোষটা না ধরে আপনি কি কি চান, আপনার ভালোটা বলেন। আপনার ওর তো দোষ ধরার দরকার নাই, ও খারাপ এটা আমার বলার দরকার নেই। আমি ভালো, কোন কোন জায়গায় ভালো সেটা আমি তুলে ধরি মানুষের কাছে, তাহলেই কিন্তু হয়ে যায়। অতএব কে খারাপ, ও খারাপ তাই আমি ওর চেয়ে ভালো, এটা বলার দরকার নাই। আমরা আরেকটু ভদ্র হই, আরেকটু সবার প্রতি শ্রদ্ধা রেখে। আমি ব্যক্তিগতভাবে যখন কারোর সাথে ডিল করবো সেটা অন্য জিনিস, বাট আমি যখন ইন পাবলিক কোনো ফোরামে বা কোথাও আমি ডিল করবো, তখন আমাকে কিন্তু একটু সবকিছু মাথায় রেখেই করতে হবে। তো ভালো হবে যদি আগামীর রাজনীতিবিদরা, মানে বর্তমানের রাজনীতিবিদরাই তো আগামী কিছুদিন রাজত্ব করবে, তারপরে ইয়াং জেনারেশন চলে আসবে, আমরা চলে যাব। তো ভালো হয় যদি আমরা পরবর্তী প্রজন্মকে ভালো কিছু শিখে যেতে পারি, যাতে তারা আমাদের যতটুকু ভালো করে যাব দেশের জন্য, তারা বাকিটুকু এগিয়ে নিয়ে যেতে পারে। সেই মন মানসিকতা নিয়ে আমাদের উদাহরণ রেখে যাওয়া উচিত বর্তমান প্রজন্মের সামনে। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি তো সাধারণত এই দর্শকের এসব কমেন্টের উত্তর দিই না, কিন্তু আজকে উত্তর দিতে বাধ্য হচ্ছি। ব্যারিস্টার শাহরিয়ারের একটা বক্তব্য, কোট আনকোট করার যোগ্যতা কি উপস্থাপিকার আছে? এই কমেন্টটা করার আগে যদি আপনি আমার যোগ্যতাটা জেনে রাখতেন, তাহলে আমার মনে হয় ভালো হতো। ব্যারিস্টার শাহরিয়ার লন্ডন থেকে ব্যারিস্টারি করেছে এবং অনেক এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু আমিও এখান থেকে MBA করেছি, সেটাও আপনার জানা উচিত ছিল। ঠিক আছে? জি, মনির ইসলাম রবি ভাই, কেন এই মানে বিএনপি কে নিয়ে কেন এত সমালোচনা, জামাতকে নিয়ে কেন নয়? আমরা দেখেছি যে বিএনপির একটা ভিডিও ফুটেজ, কোন এলাকায় যেন চেয়ার ছোড়াছুড়ি হচ্ছে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে। এগুলো সোশ্যাল মিডিয়াতে আসলে কেন বেশি আসছে, জামাতের কেন আসছে না? ধন্যবাদ আপনাকে। শুনে তর্ক করতে চাই না তো, আপনারা এগুলো কোটায় কাটায় বাইর করেন, আর এগুলো নিয়ে আপনারা টকশো করেন। জামাতের সুনামগঞ্জের আমিরকে তালা মেরে রাখছে, তালা অফিসের মধ্যে, সেই ভিডিও দেখেন না? সেই ভিডিও দেখছি। তো সেই ভিডিও যার নাম যাই হোক, আমার কথা হলো যে সেই নমিনেশন যেন প্রত্যাহার না করতে পারে, তাহলে জোটের প্রতি কি জামাত লয়ে বলেন এবার আপনি? আবার অনেকেই তো জামাত ওনাকে প্রার্থী করছে, শুধু খালি সুনামগঞ্জে করছে তা না, আমাদের নারায়ণগঞ্জে করছে। ওনার ওনার নমিনেশন বাদ হয়ে গেছিল স্ক্রুটিনিকে, ডক্টর ইকবাল সাহেব জামাতের প্রার্থী, তাকে দিয়ে আপিল করে নির্বাচন কমিশন থেকে তার এটা বৈধ করে নিয়ে আসছে। হয়ে সেখানে জোটের প্রার্থী আছে, এই কি জানি কয়, ওই যে মামুনুল হকের যে জমাত কি জানি খেলাপথ নাকি কি, তাদের প্রার্থী তাকে ডিক্লেয়ার দিয়ে দিছে, কিন্তু জামাত তার প্রার্থী প্রত্যাহার করে। আমাদের যারা প্রত্যাহার করে নেই, আমাদের তো ভিন্ন দলের ব্যাপার না, আমাদের নিজেদের দলের যারা বিদ্রোহী, আমরা তো 59 জনকে বৈশাখ করে দিচ্ছি। এটা তো দলে হইতেই পারে, মন মানসিকতা থাকতেই পারে। আবার এই যে জামাতকে নিয়ে গিয়ে লেবার পার্টি যুক্ত হলো তাদের সাথে, লেবার পার্টি তো এক সিটও পায়নি। আবার ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে যে 7 মার্ডার করছিল রবিউল আলম প্রধান, ওর পোলাও তো পায়নি, আসন পায়নি। এগুলো তাদের জোটের ব্যাপার, আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই না। আপনাদের জোট থেকে গিয়ে রবিউল আলম প্রধান না, শফিউল আলম কথা বলছি। ওই যে রবিউল প্রধান আর হলো তার পোলাও রাশেদ প্রধান। না আমি রাজনীতির কথা বলতেছি না, আমি বলতেছি যে ইরান ভাই ছিল যে লেবার পার্টি আমাদের কাছে জোট করার আগে, আমরা আসন ভাগাভাগির আগে তারা চলে গেছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমাদের আগে চলে গেছে, তাদের সাথে আমরা আসন বন্টন করি নাই। লেবার পার্টিকে আসন দিই আমরা, উলি আহমদ সাহেবের আমরা আসন দিই। তারা আসন পাওয়ার আগে তারা আশঙ্কা করছে, তারা যে আসন চাইছে সন্তোষজনক আসন হয়তো আমরা দিব না, এটা ভেবেই তারা চলে গেছে।
আচ্ছা, এটা এখন ওই যে বললেন ভাই ভীষণ আছে, যে ভীষণ আছে আমার এই ফেরদৌস ভাই বললো যে ভীষণ একটা ভীষণ থাকে, ভীষণ শক্ত হতো একটা ভীষণ যে থাকে, ভীষণের কি থাকে, ভীষণ কি খালি কথা থাকে, ভীষণ এটা লিখে দিলে হয়ে গেল। তো ভীষণ থাকলে কি থাকবে, সেখানে আমার কি সামনে কেউ করবো পরিকল্পনা, এটা নামই তো ভীষণ মানে পরিকল্পনা। আমার কি কি পরিকল্পনা আছে এটা আমি বলবো না, এটা করলে কেউ অন্য নেব, তারা রাজনৈতিক দলগুলি কেন ইশতেহার প্রকাশ করবে, কি কারণে, এটা তো আগ্রহ রাখা দরকার ছিল না। এটাই তো এই ইশতেহারই তো হলো ভীষণ। আমরা নির্বাচন হলে পরিকল্পনা, আমরা কি করবো, আমরা ঢাকা চট্টগ্রাম মুরাল সেতু করবো। এখন আমি এটা বললে আপনি যদি বলেন আপনি এটা বলতে পারবেন না, ফ্যামিলি কার্ড দিব আমি, এটা আমার ভীষণ, আমি কৃষক কার্ড দিব, এটা আমার ভীষণ, আমার ইশতেহারই আছে এটা, সেটা আমি বলতে, আমি বলবো না জনতার কাছে, আমি নির্বাচনে দাঁড়াইছি বলবো না আমার কি ভীষণ। আমরা ছাত্রছাত্রীদের জন্য কার্ড দিব, এটা আমি বলবো না। আমরা আমাদের শিক্ষক মুয়াজ্জিম ইমাম ওনাদের জন্য আমাদের একটা ভীষণ আছে, আমরা সেটা বলবো না, উপস্থাপন করবো না, এটা তো আমার পরিকল্পনার অংশ, এটা তো আমার ইশতেহার। ইশতেহারও বোঝেন না, ভীষণও বোঝেন না, পরিকল্পনাও বোঝেন না, আইয়া করবেন এইটা তো উনি বলতে পারেন না। আমরা তো এই যে 31 দফা, এটা তো আমরা আরো 10 বছর আগে, তখন থেকে আমরা এটাই আমাদের ইশতেহার, এটার মধ্যে আমাদের ফ্যামিলি কার্ড আছে, এটার মধ্যে আমাদের শিক্ষা কার্ড আছে, এটার মধ্যে আমাদের কৃষক কার্ড আছে, এটা নতুন বলতেছি না কিছু। আপনি যদি বলেন আসলে জামাতার আমির হচ্ছে পঞ্চগড়ে করেছে, পঞ্চগড়ে উনি কি কি করবেন ওনার প্রার্থী বিজয়ে উনি বলে আসছেন না, তো এটা নিয়ে কেন আপনার প্রশ্ন করলেন না, উনি বলতে পারেন যদি আমি ফ্যামিলি কার্ড দিব, এটা যদি দালালি হয়, এটা যদি প্রলোভন হয়, তো উনি যে বললো সেটা কি। আর ওই যে আমি বলে আসছে যে অলরেডি সিটি কর্পোরেশন করার উদ্যোগ নিয়েছে, জামাতের আমির বলছে সিটি কর্পোরেশন করবে, কোথায় জানি আজকে না কালকে বলছে। হ্যাঁ এই যে সিটি কর্পোরেশন করবে, হ্যাঁ অলরেডি সিটি কর্পোরেশন ওইখানে কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ অলরেডি শুরু হয়ে গেছে, সিটি কর্পোরেশন করবে কইছে, কাজে স্টার্ট করে দিচ্ছে সিটি কর্পোরেশন। এটা কি আচরণ বিধি লঙ্ঘন হইল হবে, এটা আচরণ বিধি লঙ্ঘন হয়নি, এই নিয়ে প্রশ্ন নেই কেন। আচ্ছা ওই যে ছেলেটা এসে এখানে বললো, দর্শক খুব সুন্দর করে বললো, তারা অতিথি করে নিয়ে আসবেন, তাইলে না আমরা কথা বলতে, দর্শকের প্রশ্নের উত্তর তো সব দেওয়া যায়। তো সেই যে ভাষায় কথাগুলি বলছে, এখন আপনার আমি শালি কইলাম, সবাই করে কি এটা তো রইবে অন্যায় করছে, ভাই আমি সরি আমার ক্ষমা করে দেন, শালি কি ফেরত নিতে পারবো? জামাতের ব্যাপারে খুব টাইট, ওরা বলে দিবে, বলে কি ভাই আমার ভুলে গেছে, ভাই আমি ক্ষমা চাই সরি, তো জনতা তো জানি গেল আমি কি, আপনি সরি বলে তার লাগবে না, ওই যে কয় না বন্দুকের মুখের কথা আর বন্দুকের গুলি, ওই যে আর্মির লোক আছে, এইগুলি বের হয়ে গেলে এটা ফেরত আনা যায় না, মুখ থেকে কথা বাইরে দিলে সেটা ফেরত আনা যায়, সরি বলা যাবে, অনেক কিছু বলা যাবে, কথাটা কিন্তু আমরা ফেরত আনতে পারি। এই জন্যই আপনার যে কথা বলছেন, আমি যে কথাটা আমার শোকের পথে বলছি, তারেক রহমান সাহেব তো বলছে একজন দর্শকরে উনি আসছেন ওনাকে বলছে কেউ হজ এবং উমরা করছেন কিনা, হাত উঠেছে ওনাকে আনছেন, ওনারা প্রশ্ন করছেন যে কাবাগর কার, উনি বলছেন আল্লাহ, আপনি কার, আল্লাহ, এই দুনিয়াটা কার, আল্লাহ, বলে যে জিনিসটা আপনি দিতে পারবেন না, এই জিনিসটা আল্লাহ বা অন্যজনের আপনি দিতে পারবেন, আপনি যদি প্রতিশ্রুতি দেন তাহলে তাদের শিরিকের পর্যায়ে, উনার কথাটা এইভাবে বলবেন, অসুবিধা রেখেছে, প্রবলেমটা কি আমি তো বুঝলাম, আপনারা এইগুলি নিয়ে খুব চিনলেন কেন? এখন সমস্যা কেউ কারো সমস্যা বুঝে না, জামাতে না, না, তারেক রহমান বিদেশে শুনেন, আপনারা আমি বলি হাসিনা, আমরা আপনি শুনেন, যে দল করেন যারা কয় ইসলাম প্রতিষ্ঠা করবো, এটা আজিজ ভাই শুনতে মিললে একের থেকে 5 জন করবো, কেউ আজিজ ভাই সব, মানে আজিজ ভাই মানে আমরা সব, যাকে আপনার নাম করছি, কিন্তু এখন কথা হলো যে আজিজ ভাই সব আপনারা যে ইসলাম প্রতিষ্ঠা করবেন, আজিজ ভাইকে এই জন্য বলছি, আমি কথাটা উদাহরণ হিসেবে আনতেছিলাম, আজিজ ভাইকে মুফতি, মাওলানা, হুজুর, ইমাম, জামাতের 1 থেকে 5 পর্যন্ত নাম কই শুনেন, আমিরের নাম হলো ডক্টর শফিকুর রহমান, ওনাদের সেক্রেটারির নাম হলো অধ্যাপক গোলাম পারোয়ার, ওনাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের নাম হলো অধ্যাপক এই ডাক্তার আবু তাহের, ওনাদের আরেকজন নাইব আইবের নাম হলো অধ্যাপক মুজিবুর রহমান, হামিদুর রহমান আজাদ, তারপরে এই শামসুর রহমান চিটাগাঙ্গের, শামসুল ইসলাম চৌধুরী না শামসুর রহমানের নাম, কবি যে জানে কোবা শামসের নাম। এখন এদের আপনি কত দিক নীতি নির্ধারকদের মধ্যে
1 থেকে 10 পর্যন্ত কেউ একজনও এই মাদ্রাসা লাইনে লেখাপড়া করে না, এরা ইংরেজি লাইনে লেখাপড়া করছে, আমাকে মতো লেখাপড়া করছে। আমরা যেরকম ছোটবেলায় স্কুলে যাই, বাথরুমে যায় খারাই মুখটা, ওনারা তো এই কামই করছে। তো ওনাকে দিয়ে কি করলাম? আমি তো সত্যটা বললাম, হাজির ভাই আপনিও করছেন, আমিও করছি। আমরা ইংলিশ লাইনে লেখাপড়া করছি, এত তো আমল করিনি, আমরা আমাদের মতো করে চলছি। এখন ওনারা কি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে? ওনারা তো ইসলামের কিছুই জানে না। তারেক রহমান কত দেয়, তো ওনারা কি দেয়? উনি কি দেয়? এই ঢাকা শফিকুর রহমানের ছেলে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য ছিল, আজিজ ভাই জানে। চট্টগ্রামের আলীকদম থানা গহীন জঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করছে। তখন তো জামাত ব্যাখ্যা দিচ্ছে, আমাদের আবু বকর মোল্লা ভাই যুক্তরাজ্য থেকে জয়েন করে বলছে যে এটা একটা সাজানো ঘটনা, এরকম কোনো ইয়েই ছিল না। মানে যে সংগঠনের নাম করে অ্যারেস্ট করা হয়েছিল সেরকম কোনো সংগঠনের অস্তিত্ব নাই। আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে আছে তো, নিষিদ্ধ। হিজবুল তাহরির নিষিদ্ধ। আপনারা জানেন না? আমার কি আছে? আনসারুল্লাহ বাংলা টিমে কি আছে না একটা, মানে কি যেন একটা এটা ডিবি মনিরুদ্দিন আর হাসিনার রাষ্ট্রযন্ত্র আরেকটা সংগঠনের নাম প্র্যাকটিক্যালি এটা এক্সিস্ট করতো না, যেটাতে সৈয়দ মেজর জিয়াউল হককেও অনেক কিছু বানানো হয়েছে, বিভিন্ন কার্ডে। দেখা দিয়ে না ভাই, আমি 10 বছর টকশো করি হাসিনা আমলে। আমরা এই প্রথম প্রতিবাদ করছি জামাতের আমিরের সন্তানকে যখন গ্রেপ্তার করছে, তখন আমরা বলছি আনসারুল্লাহ বাংলা টিম একটা ভুয়া জিনিস। এটা হাসিনা জামাতের আমির এবং জামাতে ইসলামকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এই ঘটনা ঘটাইছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এই আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবৃতি দিছে, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিন্দা জানাইছে। আমরা তো সেগুলি নিয়ে কষ্ট করি না। এই পৃথিবীর কেউ ছিল এই বেগম খালেদা জিয়া নিজামী সাহেব মুজাহিদি সাহেবকে যখন ফাঁসি দিয়েছিল, উনি প্রথম বিবৃতি দিয়েছিল এবং সংসদে তারা প্রতিবাদ করছিল। আপনারা কি দিয়েছিলেন বিবৃতি? সালাউদ্দিন কাদের চোদ্দ বিএনপি নেতা, তারাও তো ফাঁসি দিয়েছে। দেখেন জামাত যদি একটা কন্ডোলেন্স মেসেজ দেখাইতে পারেন, একটা শোক বার্তা জামাত ইসলাম দিছে, দেখান, হাতে চুরি পড়বো। নিজেদের নিয়ে বড় বড় কথা বলবেন না। অনেক ইতিহাস আছে যেগুলি বললে আপনাদের অস্তিত্ব থাকবে না। কার সাথে পাঙ্গা লড়তে আসেন আপনারা? বিএনপির সাথে। তারেক রহমান বিদেশে ছিল, শিক্ষা গ্রহণ করছে, তার কাছ থেকে আমরা অন্য কিছু আশা করি। তারেক রহমানের 14 গোষ্ঠী খাম্বা করে আপনারা ডেলি দোলাই করতেছেন। তারেক রহমান মুখ খুলছে কোনোদিন? এই যে এখন ইচ্ছা হয়ে গেল কাম্বা। ভীষণটাই তো আগে তো খাম্বা বসাইতে হবে, তারপরে না তার টানবে। না ভাই, আমি হেঁটেও মানলাম না ভাই, হইছে খাম্বাই হইল, ভালো কথা। এখন আমরা যখন বলি তখন আপনার গায়ে লাগে। আমি যে বললাম আনসারুল্লাহ বাংলা টিমের নাম কইয়া হাসিনা ওনার ছেলেদের আলীকদম থেকে গ্রেপ্তার করছে, এবং ঠিক সেম কারণে শফিকুর রহমান সাহেবও গ্রেপ্তার করছে। প্রথম কন্ডোলেন্স নিন্দা প্রস্তাব দিচ্ছে আমরা, আমার এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার মহাসচিব। এই গ্রেপ্তারের প্রতিবাদে আমরা প্রথম নিন্দা জানাইছি, প্রতিবাদ জানাইছি। এখন যারা আছে আপনাদের লগে জোট সঙ্গী, ধান দিয়ে একটা আপনাকে কোন নেতা বা আপনাকে সংগঠনের উপরে যখন হামলা হয়েছে, একটা প্রতিবাদ করছে, একটা নিন্দা জানাইছে, আছে নাইজের একটা আছে নিন্দা, সার্জিস আপনাদের আছে, জন্ম হয়েছে তো, এটা তো লুঙ্গির তলে আছিল। আপনার শফিকুর রহমান আপনার দলের সবগুলো তো লুঙ্গির তলে রাখছিলেন। বড় বড় কথা কম। একটা আন্দোলনে আপনার রাজপথে 10 বছর ছিলেন কিনা দেখেন। 14 সাল থেকে 24 সাল পর্যন্ত আপনি তো কোনো কর্মসূচি ছিল। এই আন্দোলন ব্যর্থ হোক, সফলতা হোক, বালুর ট্রাক সরাইতে পারি না পারি, সবকিছুর মাঝখান দিয়ে যায় হলো এই বিএনপি। কি আছিল আজকে বড় বড় কথা কন, আন্দোলন করেন, সুযোগ বুঝলে সবাই ওই যে উপাশান্তর মতো কোবাই দিতে। আপনারা হলো সেই নীতি পালন করেন, সেই জন্য আপনাদের সাথে কথা বলছি। আমার চেয়ারম্যান সাহেব যেটা বলছে সেটা বুঝিয়ে বলছে, সে তো অন্য কথা বলবেন। উনি একজন পাবলিককে যিনি পজ করতেন, হাতি সাহেবকে স্টেজে ডেকে নিতেন, উঠাইছেন, ওনাকে প্রশ্ন করছেন, করার পর উনি বলছেন যে জিনিসের মালিক আমরা না, সেটা যদি আমরা অন্যকে দিতে যাই তাহলে তাদের শিরিকের পর্যায়ে পড়ে। খারাপটা কি কইছে আমার বুঝা, এটা কোন কোরআন হাদিস আছে, কোন জায়গায় আছে? আর আপনার যারা দর্শে দল করেন মধু দিতে কইছে, নবীর সালাত মানি না, নবী ভুল করছে, ওসমান গনি ভুল করছে, মোহাম্মদ ভুল করছে, এটা মধু দিয়ে বলছে, মধু দিয়ে ভাবছিলেন মুখে আছে। আপনারা ইসলাম প্রতিষ্ঠা, আমরা আগে হচ্ছে মুরগি কবির, এখন এই ছাগল কবির হয়েছে। এগুলো কি কথা? মাহমুদ ভাই কই গেল? মাহমুদ ভাই আমার দেশে বলে গেছে, এটা নিয়ে চিন্তা। আমারে দেখলে আরিফ ভাই, আমারে দেখলে বহুজন বলে যায়, বহুজন বলে গেছে জীবনে। বহুত টেকনিক্যাল প্রবলেম মনে আমার লোকের তর্ক করতে করতে আওয়ামী লীগের নিষিদ্ধ চাইছি।
এইসব না না, আওয়ামী লীগের বিশিষ্ট এমপি শেখ হাসিনার জিয়ারি জামাই ডক্টর হাবিবুল্লাহ এই হাসিনার চলতে বলে গেছে, জান ওনার সাথে কথা শো করবো, ওই বাইরে চলে গেছে। না, হাবিব মিল্লাদের সাথে ছিল। হ্যাঁ, তো এখন আমরা তো কেউ একেবারে ডয়া খেলায় কথা কই এরকম না তো। হাবিব মিল্লাদের সাথে ছিল না আপনার কখনো? এটা কার সাথে জেনেছিল? আওয়ামী লীগের কোন এমপি ছিল? কুষ্টিয়ার না ওদিকের ওই যে মেহেরপুর কোন জায়গাতে? হতে পারে। হ্যাঁ, কি জানি? হ্যাঁ, তো এখন আপনাকে আমি বলি, আমরা আমাদের কথা বলি, আপনি শেষ করেন, আপনি শেষ করুন, আপনার অনুষ্ঠানটা শেষ করার অধিকার আপনার আছে। আমরা যে কথাটা বলছি, যে আপনারা যেভাবে কথাগুলি বলছেন, আমরা প্রথম থেকে বলছি, আমাদের চেয়ারম্যান সাথে কোনো কথা বলা নেই আছে, উনি অনেক ধৈর্য সহকারী, ওনার বক্তব্য প্রত্যেকটা বক্তব্যই সব জায়গায় প্রশ্ন থাকে। এখন গোলাম পারওয়ান যদি কয় যে আমরা তার কাছে আশা করছিলাম, ওই যে ছেলে হইলো কে ফুটপাতে বক্তৃতা দিছে ইত্যাদি ইত্যাদি, সারা ওয়ার্ল্ডেরই মানুষ তার বক্তৃতা শুনে প্রশংসা করে, আর আপনারা প্রশংসা করবেন না, আপনাদের গায়ে জ্বালাবে। আর রাতে 4টার সময় লক্ষ লোক বসে থাকে তার কথা শুনবে। আর একটা কইছে তো নাইবে আমি তাই, ওই যে পঞ্চগড়ের একটা ছবি বেরিয়েছে ভিডিওতে ভাইরাল হয়েছে, মাঠের মাঝখানে জনগণ নেই, তো তাই সাহেব কইছে যে এখানে আল্লাহ ফেরেশতারা ছিল, ওগুলো তো চোখে দেখা যায় না, ওই জায়গায় চোখের মধ্যে আল্লাহ ফেরেশতারা ছিল। এটা কি শিরকের মধ্যে পড়ে না? শিরক কারে বুঝান? পড়ে না? আল্লাহ ফেরেশতারা আইছে মাঠের মধ্যে আপনার এই শরীরের বক্তৃতা শুনুন লেগে। আমাদের ভিশন আছে, আমাদের ফ্যামিলি কার্ডও থাকবে, এগুলিকে আমাদের ইশতেহারের ব্যাপার। একটা নির্বাচনে ইশতেহার দিতে হবে আমি কি করতে চাই, আমি আমার জাতির কাছে এটা উপস্থাপন করবো না, নাহলে জাতি আমাকে ভোট দিবে কেন? জামাত ইসলামের ইশতেহার আছে, এনসিপির ইশতেহার আছে, সবার ইশতেহার আছে, সবাই বলবে। এটা কি উপলব্ধকরণ বলে? সুযোগ পাইলে একটা কথা কইতে চান, এই বট বাহিনীরে বেশ করি আমি আজকে 2 বছর, আমি ওকে চরিত্র দেন, এই জন্য আমি আজকে বলছি যে আপনারা কালি দিল আমার অ্যাকাউন্টে 1 টাকা জমা, আপনারা সালাম দিল আমার অ্যাকাউন্টে 1 টাকা জমা, যত পারেন আমার গাইলেন ভাই, আল্লাহ রাস্তায় গাইলে রেখ আমি টাকা পাই, আমার কোনো দুঃখ না, আমি গরিব মানুষ খাইয়ে বাঁচতে পারি। ভোটগিরি ছাড়েন, আমার লোক গাইয়েন না, বহু কষ্ট আছে। অনেক টাকা জমলে আমাকে আর হাসিনা আপুকে দাও। না ভাই, আমার নিজেরই তো সংসার, তাহলে প্রতি মাসে আমার ঠিক লন্ডন থেকে যাওয়া টাকা আমার নিজের পরিবার চালাই দিতে এই টাকা লাগে। না আমি কি ব্যাংক নোট করছি, আমার কাছে হাজার কোটি টাকা আছে। আরে আপনাকে ফান করলাম, আপনাকে বলবো কেন? না ওইটা না, ঠিক আছে, না ওইটা ঠিক আছে, অবশ্যই আপনাদেরকে চিপে পিঠা খাওয়াম, ভালো পিঠা খাওয়াম, আল্লাহ ইনশাআল্লাহ আসলে আমি খুব খুশি হব। জামাত নিয়ে যে কথা বলছে, জামাত ইসলাম তার একটা আইডিওলজি আছে, সে পড়ে শুনেন, জামাতের যারা নাকি এখন জামাত পরে, সেই শিবির পরে, এদের আমি একটা কথা বলি, এরা জামাতের ইতিহাসই তো জানে। এই জামাত কোনদিনই জামাত ইসলাম ছিল, এটা প্রথমে হয়েছে জমিয়তে ওলামা ইসলাম। এই জমিয়তে ওলামা ইসলামের প্রতিষ্ঠাতা হলো মাওলানা নোমানী, দেওবন্দের মাওলানা হোসেন আহমদ মাদানী, পাকিস্তানের আবু আল মওদুদী। 2 বছর পরে তাদের মধ্যে বিভক্তি হয়েছে, মওদুদী সাহেব বাইরে চলে গেছেন, আর ওনারা আলাদা হয়ে গেছেন হোসেন আহমদ মাদানী। তখন উনি বললো জামাত ইসলামী হিট। দেখেন জামাত ইসলামী আমাদের বিএনপি, বাংলাদেশ জাতীয় দল বিএনপি লেখে, এত কিছু লেখে না, তারা লেখে জামাতে ইসলামী বাংলাদেশ। পাকিস্তানে যে জামাত আছে তারা লেখে জামাতে ইসলামী পাকিস্তান। ভারতে যে জামাতে ইসলামী আছে তারা লেখে জামাত ইসলামী হিন্দ। মানে জামাতে ইসলামের আন্তর্জাতিক সংগঠন মনে করে থাকে, সেই সংগঠনের শাখা হইলো বাংলাদেশ, যেটা মাওলানা মওদুদী করেছে, তার শাখা হইলো একটা অংশ হলো বাংলাদেশ। আর কোনো সংগঠন না, কোনো দল না, আরেকটা দলের মানে অঙ্গ সংগঠন। এখন ওনারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আমি প্রথম কই, জামাত ইসলামের যারা বট বাহিনী আছে শুনেন আমার কথা, এই ডাক্তার শফিক থেকে 10 জন পর্যন্ত, যে 10 জন নাইবে আমিন আছে মহাসচিব সহ, ওনার সব মাওলানা মুফতি, হাদিস বিশারদ, আলেম, ইসলামের বিশেষজ্ঞ করে দিয়া আপনারা আপনাদের সভাপতি বানান, সেক্রেটারি বানান, কমিটি বানান, আমার আপত্তি নেই। কিন্তু আপনি যে ডাক্তার, অধ্যাপক, এই সমস্ত লোকের দিয়া, ইংরেজি পড়ানোয়ালা দিয়া আপনি একটা দল চালাইবেন, আর করবেন আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। আগে নিজেরা ইসলাম নিজের ঘরের মধ্যে প্রতিষ্ঠা করেন, নিজের দলের মধ্যে প্রতিষ্ঠা করেন, ওরা আমার জনগণের কাছে এসে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি শেষ করবো, একজন দর্শক অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আছে, আপনার ক্যামেরাটা অন করবেন প্লিজ। জি বলেন। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি ম্যাডাম, আমি আমার যে অভিব্যক্তি আছে এটা আমি একটু প্রকাশ করতে চাই। আমি একটা ইউনিভার্সিটিতে আপনার 4th ইয়ারে পড়ি।
তো আমরা এখন দেশের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সে অনুযায়ী একটি দল ওনাদের নিজেদের মধ্যে আর কি ঝগড়া করছে এবং এটা মানে প্রতিনিয়তই হচ্ছে এবং এবং আরেকটি দল তারা অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিচ্ছে এবং তারা আচ্ছা, এটা নিয়ে আর কথা বলতে চাই না, কারণ আপনি এখন যে বক্তব্য দিবেন এরপরে আবার ইয়ে হবে। এখন যেই দল, আমি আগেই বলছি যে আপনি একটা দল করেন, আপনার কাছে সবকিছুই ভালো লাগতেছে, এখন দল করে তার কাছে সবকিছুই ভালো লাগে। এটা নিয়ে তর্ক বিতর্ক করার আর কোনো ইয়ে নাই, যেটা আদর্শ নিয়ে থাকুক, কিন্তু আপনি এটা নিয়ে আর কোনো তর্ক বিতর্ক করতে চাই না, ঠিক আছে? এখন আপনি একটা দল করেন, আপনার কাছে ভালো লাগতেছে, এখন আপনি ওনাদের যেটা ভালো লাগতেছে না সেটা এসে খোঁচাখুচি করবেন, দরকার কি? পরিস্থিতিটা আপনার স্পেসিফিক প্রশ্নটা কি করতে হবে? স্পেসিফিক কোনো কথা বলা থাকলে, এখানে তো আপনারা তো বক্তা না যে এখন আপনারা মানে তর্ক বিতর্ক করবেন, আপনারা জাস্ট একটা প্রসঙ্গে কথা বলে চলে যাবেন। এখন আপনি হচ্ছে এই যে আপনাদের দল থেকে শৃঙ্খলা ভঙ্গের আপনার যে আপনার সাউন্ড শোনা যাচ্ছে না, বুঝছেন? আপনার সাউন্ড শোনা যাচ্ছে না, আপনি পরে দেখে নিয়েন আপনার কেটে সাউন্ড যাচ্ছে, কথা কেটে যাচ্ছে। না, ওনার কথা বলছি উনি বলতেছেন যে আচ্ছা, আমাদের আমরা একটু শুনে নিই। ওরে শুনে নি সংগঠন বিরোধী কার্যকলাপ বহিষ্কার করছেন। তো আমাদের হলো আপনার মোমিন সিং এর যে এই সভাপতি আমি মালানা জসিমুদ্দিন সাহেবের তো বসে জি। ইয়ে করবেন, সালাদিন শুনুন, 1 মিনিটে শেষ করুন, আমরা এখন শেষ করবো। আসসালামু আলাইকুম। আসলে রবি ভাই, আজকে আমার পোস্টাল ভোটটা আমি আজকে দিছি এবং জমা দিয়ে আসছি। আমার পোস্টাল ভোট দেওয়ার মধ্যে এখন এখানে অ্যাপস এর ভিতরে যখন আসছে ফেনী 2, ওখানে 3টা প্রতীক ছিল। 3 প্রতীকের ভিতরে আমি কিন্তু অ্যাপস এর ভিতরে আমি মার্কস দিতে পারি নাই এই আমার যে পছন্দের ভোট। এখন এটা আমি শেষ পর্যন্ত কি আমার যে পেপারে আমি ভোটটা দিছি, এই ভোটটা আমাকে কিভাবে নিশ্চিত করবে যে আমার ভোটটা আমি যে প্রতীকে দিছি ওই প্রতীকটা পড়ছে কিনা, বা আমার যে প্রার্থী দিচ্ছি ওই প্রার্থী আমার ভোটটা পাইছে কিনা, এটা তো আমার জানা এখনো আমি দেখতেছি না। অ্যাপস এর ভিতরে এই ধরনের কোনো সিস্টেম নাই। সিস্টেম দেখেন নাই, অসংখ্য ধন্যবাদ সুমন ভাই, অসংখ্য ধন্যবাদ। এটা আপনার কাছে আমার জানার, এটি নিয়ে একটু আপনারা কথা বলবেন। আর বিশেষ করে ভোট হলো গোপনীয় জিনিস ভাই, ভোট হলো গোপনীয় জিনিস। আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, রবি ভাই, আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে। অনেক ধন্যবাদ সুমন ভাই, আমরা শেষ করবো, প্লিজ।